আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব করোনা ও বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন মাহমুদুল হাসান, ইএস মেম্বার অফ টিআইবি এবং বিবিএ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন আদিউল ইসলাম, শিক্ষার্থী, চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং আন্তর্জাতিক বিশ্লেষক। আমরা আজকে আলোচনা করব করোনা এবং এর প্রভাব নিয়ে, বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আলোচনার শুরুতে আদিউল ইসলামকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই যে করোনা, যে বর্তমান যে পরিস্থিতিটা, এই করোনার কারণে আমাদের বিভিন্ন শিল্প কারখানা, গার্মেন্টস, এগুলো অলরেডি বন্ধ আছে। পরিবহন সেক্টর, এই যে শ্রম বাজার, যেটা এই শ্রম বাজারের উপরে করোনার পরিস্থিতি বা প্রভাবটা কেমন পড়তে পারে এবং সেটা বিশ্ব বাজারে কেমন প্রভাব আসতে পারে বলে আপনি মনে করতেছেন? জি, হাদিউল ইসলাম। জি, ধন্যবাদ আসাদুল্লাহ কারিম আপনাকে। জি দেখুন, আমাদের বাংলাদেশের প্রায় 50 লক্ষ মানুষ শুধু মধ্যপ্রাচ্যে থাকে। আমি যদি বাংলাদেশের সাবকন্টিনেন্টে এটা আপনাকে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটা আপনাকে একটু বলতে চাই, 50 লক্ষ মানুষ শুধুমাত্র মিডল ইস্টে থাকে। আমরা গত দুদিন আগে দেখেছি সিএনএন একটি নিউজ প্রকাশ করেছে যে ওমান থেকে প্রায় 3 থেকে 5 লক্ষ ভারতীয় লেবার যারা ছিল তাদেরকে তারা সেখান থেকে ছাঁটাই করেছে অলরেডি। এবং এটা ছাড়াও আমি আপনাকে আবুধাবি, কাতার, বাহরাইন, সৌদি আরবে প্রায় 1.5 লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী আছেন, যারা কিনা গতকাল বিকালের নিউজ, এটা গতকাল বিকেলে বাংলাদেশের দ্য ডেইলি স্টার প্রকাশ করেছে যে প্রায় 1.5 লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। এবং তারা, আপনারা জানেন যে গোটা বিশ্বে এখন মুসলমানদের আহ একটি পবিত্র মাস রমজান মাস চলছে। দেখা যাচ্ছে এই অর্ধাহারে অনাহারে থাকার জন্য তারা অনেকেই সেখানে রোজা রাখতে পারছে না, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিয়ে আছে। আমি আপনাকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটি হলো যে এর আগে আপনি দেখেছিলেন যে মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী যারা আছে, বাংলাদেশের বিশেষ করে অবৈধভাবে যারা ছিল তাদেরকে ছাঁটাই করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল। দেখা যায় যে বাংলাদেশ থেকে আপনার ইকামা নিয়ে গেছে, কিন্তু তাদের সেই ভিসার মেয়াদ বাতিল হয়ে গেছে। অথবা দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন কোনো কারণে আহ, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা দেখা গেছে কোনো ইলিগেল কোনো ওয়ার্কিং এর সাথে তাদের ইনভলভমেন্ট ছিল, দ্যাটস ওয়াই তাদেরকে সেখান থেকে ছাঁটাই করেছে। এই জাতীয় যারা ছিল তাদেরকে আহ, বের করে দেওয়ার একটা প্রবণতা মালয়েশিয়া সরকার করেছে। এবং আপনি জানি যে বাংলাদেশের যেই ইকোনমি, এই ইকোনমিটা অনেকাংশেই ডিপেন্ড করে হলো আমাদের এই রেমিটেন্স ফাইটারদের ইনকামের উপর। এবং বাংলাদেশের যেই অন্যতম দুটি বৃহৎ খাত, একটি হলো গার্মেন্টস শিল্প, আপনার জানা থাকার কথা, আর একটি হলো যে এই রেমিটেন্স, যেটি এই রেমিটেন্সটা কিন্তু বেশিরভাগই আসে আমাদের এই মিডল ইস্ট থেকে। প্রায় 50 লক্ষ যেই প্রবাসী বাংলাদেশে আছে তাদের উপর ভিত্তি করে মোটামুটি আমাদের এই অর্থনীতিটা এখনো পর্যন্ত সচল আছে, আমরা এর আগে দেখেছিলাম। তো দেখেন, এই যে তারা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনীতিটাও ভালো থাকবে না। এবং নিঃসন্দেহে এখানে আপনাকে আমি বলতে পারি যে এখানে অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে। এবং একই সাথে আমি আমি ইংল্যান্ডের একটি নিউজ আপনাকে শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো গতকাল রাতেই দেখছিলাম ব্রিটিশ একটি অনলাইন গণমাধ্যম প্রকাশ করছিল যে তাদের যেই আইটি সেক্টর, তাদের যেই অ্যাভিয়েশন সিস্টেম, সবকিছু এভরিথিং ক্লোজ হয়ে আছে। তো এই সবকিছু বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে প্রায় সেখানে নতুন করে তাদের দেশীয় প্রায় 20,000 ইঞ্জিনিয়ার, 20,000 টেকনোলজিস্ট বেকার হয়ে পড়েছে। এবং তারা এখন তাদের যেই প্রধান শস্য, এই শস্যটি এখন তাদের আহ নতুন করে তোলার সুযোগ হয়েছে। এতে করে দেখা যাচ্ছে সেখানে তারা নতুন করে কর্মচারী চাচ্ছে। এবং মজার ব্যাপার হলো এই জায়গাটাতে প্রায় 20,000 মানুষের মধ্যে 5,000 মানুষ কয়েকটি সরকারি ফার্মে অ্যাপ্লাই করেছে, যেখানে কিনা একই কাতারে অ্যাপ্লাই করেছে হোটেলের ওয়েটার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত। তাহলে দেখুন কি ভয়াবহ পরিস্থিতি এখনই দাঁড়াচ্ছে। মাত্র তো করোনার ইফেক্টটা এখনো মাঝ পথে, বিশেষজ্ঞদের মতে এখনো করোনার ইফেক্ট আরো কিছুদিন চলবে এবং এর ভয়াবহতা এখনো পুরোপুরি শেষ হয়নি। মাঝ পথে থাকতেই এখনই এই অবস্থা যদি তৈরি হয়, আমরা জানি না আজ থেকে 2 মাস পরে এই
আমাদের অর্থনীতির অবস্থা কি দাঁড়াবে, আমাদের শ্রম বাজারের উপর আরো কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের এখন থেকেই এটার জন্য নতুন করে পরিকল্পনা নেওয়া উচিত এবং এখন থেকেই এটা নিয়ে আমাদের ভাবা উচিত। বিশেষ করে বিশ্ব নেতারা যারা আছেন তাদেরকে এটা নিয়ে এখনই চিন্তা ভাবনা করা উচিত বা একটা পরিকল্পনা হাতে নেওয়া উচিত। আসলে কত দূর কি করা যেতে পারে বা আমাদের এই মানুষগুলোর জন্য কি করা যেতে পারে, কারণ তাদের উপর ডিপেন্ড করেই আমাদের মতো যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো আছে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট যদি বলি আমি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই দেশের কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাজ করছে। তো তাদের শ্রমবাজারটা যদি ওখানে শূন্য হয়ে যায়, আপনি জানেন যে তেল উত্তোলনের যে ব্যাপারটা, ওয়েল গ্যাস সিস্টেম, যে রিফাইনারি সিস্টেম গুলো, এগুলো মোটামুটি এখন প্রায় বন্ধের পথে, কারণ এই দেশগুলোতেও করোনা মহামারী আকারে ধারণ করেছে, যার কারণে প্রায় সবকিছুই তারা বন্ধ করে রেখেছে। তো তারা বন্ধ থাকলে খুব স্বাভাবিকভাবেই আমাদের শ্রম বাজারটা বন্ধ থাকবে, এই শ্রমিকরা কাজ করতে পারবে না। আমার মনে হয় এখন থেকেই এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া উচিত। জি 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 গালিব। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি মাহমুদুল হাসানের কাছে যে জানতে চাচ্ছি যে এই যে করোনার যে পরিস্থিতিটা, এটা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ মহাদেশের দেশগুলোর ব্যাপারে আমরা বলতে পারি যে সেখানে মৃত্যুর হার অনেক দেশে 25,000, কিছু দেশে 28,000, কিছু দেশে 30,000। অর্থাৎ এই যে তাদের একটা মৃত্যুর যে একটা বিশাল সংখ্যা, এখানে কেউ কোনো দেশকে হেল্প করতে পারছে না নিচ আচ্ছা, থেকে। অথচ ইউরোপীয় ইউনিয়ন তারা গঠন করেছিল এক দেশ অপর দেশের সহযোগিতায় সবকিছু করবে। তাদের যে এই যে একটা বর্তমান যে পরিস্থিতিটা ইউরোপীয় ইউনিয়নের, এটার পরবর্তী পরিস্থিতিটা ইউরোপীয় ইউনিয়নের উপরে কেমন প্রভাব ফেলতে পারে? এই করোনার যে বর্তমান যে ভয়াবহতা ইউরোপের উপর চলছে, এটা পরবর্তী তাদের পরিস্থিতিটা কেমন হতে পারে? জি ওকে, মাহমুদুল হাসান। ওকে। ধন্যবাদ ইসলামিক রিসার্চ এন্ড কালচারাল সেন্টারকে। সবাইকে, সকল দর্শককে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ হাসিব ভাই, দেখুন আমাদের ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছিল যে যে 27টি দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের, সবাই একতা হয়ে তারা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু সর্বশেষ আমরা যখন ব্রেক্সিট ইস্যু নিয়ে দেখলাম, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আর সেই গঠনকালের সময় যে ইউরোপীয় ইউনিয়ন ছিল সেই ইউরোপীয় ইউনিয়ন নেই। এর মাঝে ভাঙ্গন তৈরি হয়েছে, কিন্তু এই ভাঙ্গনটা কিন্তু ব্রেক্সিট ইস্যু থেকে শুরু হয় নাই। আপনি যদি আরো একটু ব্যাকে যান, আপনি যদি পেছনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ইরাক আফগান যুদ্ধ, অভিবাসন নীতি, সিরিয়া লিবিয়ার যুদ্ধ, গৃহযুদ্ধ এবং তুরস্কের শরণার্থী চুক্তি নিয়ে বেশ কয়েকটা বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং তার পরবর্তী থেকে ইউরোপীয় ইউনিয়ন যে শক্তিমত্তা নিয়ে যাত্রা শুরু করেছিল সেটা খানিকটা বেগ পায়। সো আমরা সর্বশেষ যখন দেখলাম ব্রেক্সিট ইস্যুর পরে আসলো করোনা, যখন পুরো বিশ্ব এই করোনার ভয়াল থাবার ভেতর পড়ে গেছে, ইউরোপীয় ইউনিয়ন স্বভাবতভাবেই পড়ে যায়। এবং আপনি যে কথাটা বললেন, ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা যদি দেখেন স্পেন, ইতালি, এই দেশগুলো বেশ যখন ক্ষতিগ্রস্ত, তারা ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে একটা চিঠি লিখলো যে তাদের সাহায্য সহযোগিতা দরকার, কিন্তু সেই সময় কেউ তাদের সাহায্য সহযোগিতা করলো না। সাহায্য সহযোগিতা করছে মাত্র 3টা দেশ। আপনি লক্ষ্য করুন, চীন, রাশিয়া এবং কিউবার মতো দেশ তখন ইউরোপীয় ইউনিয়নের পাশে দাঁড়াইছে। এবং আমি আরো একটু যদি তথ্য দিই, যখন চীন, স্পেন, ফ্রান্স, ইতালি যখন ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চাইলো, ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন সাহায্য না করলো, সেই সময় রাশিয়া তাদের সামরিক যুদ্ধ বিমান নিয়ে 8টি মেডিকেল ব্রিগেড সহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মীকে ইউরোপীয় ইউনিয়নে পাঠানো হলো বিভিন্ন দেশে। এবং এই একই সময়ে চীন ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে 1,000 ভেন্টিলেটর দিয়েছে, 2 মিলিয়ন মাস্ক দিয়েছে, 1 লক্ষ শ্বাস প্রশ্বাসের সহায়ক যন্ত্র দিয়েছে, 20,000 পিপিই দিয়েছে এবং 50,000 টেস্ট কিট দিয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যে দেশগুলো বেশি আক্রান্ত, স্পেন, ফ্রান্স, তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উপর ভরসার জায়গাটা কিছুটা কমে গেছে। তারা কিছুটা হলেও চীন, রাশিয়া ঘেঁষা হয়ে গেছে। এবং
যেহেতু ইউরোপীয় ইউনিয়নের ওপর আধিপত্য বিস্তার করে আমেরিকা, আপনি ভালোভাবে জানবেন যে ইউরোপীয় ইউনিয়নের ওপর বেশ খানিকটা আধিপত্য বিস্তার করে আমেরিকা, কিন্তু আমেরিকা যখন নিজেই বেশি আক্রান্ত, যখন নিজেরাই নিজেদের স্বাস্থ্য সেবা পরিপূর্ণভাবে দিতে পারছে না, দুর্বল নেতৃত্বের পরিচয় দিচ্ছে, সেই জায়গা থেকে খেয়াল করলে কিন্তু দেখবেন ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ খানিকটা করে আমেরিকার আধিপত্য থেকে সরে আসতেছে, চীন রাশিয়া ঘেঁষা হওয়ার সম্ভাবনা আছে। তার আরো ভালো প্রমাণ আপনি পাবেন যখন 8, 9 এবং 10 তারিখে আপনি জানেন যে জার্মানির মিউনিকে একটা নিরাপত্তা সম্মেলন হয়। সেখানে যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলে যে ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে আমেরিকা বেশ ভালো কাজ করতেছে এবং সফল হবে ইনশাল্লাহ, সেই কথাটা যখন বলে তখন কিন্তু সরাসরি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যে প্রধান জোসেফ বোরেল সে কিন্তু সরাসরি বলে দিছে যে না, পাশ্চাত্য দুর্বল হয়ে পড়তেছে, পাশ্চাত্যের যে শক্তি সেইটা দুর্বল হয়ে পড়তেছে। এবং একই সাথে আপনি দেখবেন যে জার্মানির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার সে কিন্তু স্পষ্ট করে বলছে যে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতিতে আর তেমন আগ্রহী না। মানে প্রত্যেকটা কথা যদি আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ আমেরিকার আধিপত্য থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা নিজেদের মতো করে চলবে। তার আমি আরো একটু যদি বিশ্লেষণ করে বলি, দেখুন ফ্রান্সের আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স বেশ পরমাণু শক্তি নিয়ে বেশ কাজ করতেছে, গবেষণা করতেছে। তারা এবার করোনার মধ্যে যখন আলোচনা হচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার, তখন কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো সে সরাসরি বলে দিচ্ছে তারা এবার নিজেরাই পরমাণু নিয়ে কাজ করবে, তারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য বা আমেরিকার তত্ত্বাবধানে থেকে কাজ করবে না। এটি প্রমাণ করে যে প্রত্যেকটা দেশ তারা নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতেছে, আর যখন নিজেদের সক্ষমতা বাড়াতে চাইবে তখন আমেরিকার আধিপত্য কিছুটা খর্ব হইবে এবং একই সাথে ইউরোপীয় ইউনিয়ন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে সাহায্য পায় নাই তখন প্রত্যেকটা দেশের মধ্যে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়ে যাবে, যেমনটা হয়েছিল ব্রেক্সিট ইস্যুতে। জি, আমি একটা প্রশ্ন এখানে রিলেটেড একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন তো গঠন করাই হয়েছে ইউরোপ যেন টিকে থাকে, অর্থনৈতিকভাবে যেন তারা টিকে থাকে, সামরিকভাবে যেন তারা শক্তিশালী থাকে। এখানে যদি এই করোনার কারণে যদি এই ইউরোপীয় ইউনিয়ন যদি কোনো কারণে ভেঙে যায়, যেমন ব্রিটেন অলরেডি বের হয়ে যাচ্ছে, ফ্রান্স বের হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই যে এখানে ইতালি বা স্পেন, ফ্রান্স, জার্মানি যারা এই যে করোনার পরিস্থিতির কারণে ইউরোপের অন্য কোনো দেশ তাদেরকে হেল্প করে নাই, তারা সেই সুযোগ পায়নি, কিন্তু অথচ এই ইউরোপীয় ইউনিয়ন গঠনটাই করা হয়েছিল যেন ইউরোপের এক দেশ অপর দেশকে যেন সহযোগিতা করে। এই যে তারা যে একে অপরকে যে সহযোগিতা করতে পারলো না, এই ক্ষোভের কারণে যদি কখনো ইউরোপের সব দেশ ভেঙে যায় বা ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যায়, এটা তো তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। তাহলে কি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেই কি ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেবে বলে আপনি মনে করছেন? না, আমি আপনাকে আগেই বলেছি যে যখন মানে উদ্দেশ্য ছিল কি, আপনাকে উদ্দেশ্য দেখতে হবে। উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা দেশ সাহায্য করবে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। কিন্তু যখন একটা মানে আপনি জানবেন যে বন্ধু চেনা যায় দুই জায়গায়, একটা হচ্ছে শ্মশান যাত্রায়, একটা হচ্ছে কবর যাত্রায়। আপনি যদি স্পষ্ট করে দেখেন এটা কাইন্ড অফ শ্মশান যাত্রার মতো। এই যে একটা ভয়াবহ সময়, সেই সময়টাতে ইউরোপের প্রত্যেকটা দেশের যখন শ্মশান যাত্রা, সেই সময় ইউরোপীয় ইউনিয়নের যেগুলো দেশ, জার্মানি যেগুলো দেশ আক্রান্ত হয় নাই, কম আক্রান্ত হয়েছে তুলনামূলকভাবে, সেগুলো দেশ কিন্তু সাহায্যের জন্য আগায় আসেনি। যখন দেখলো যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটাই পূরণ হয় নাই, তাহলে খানিকটা তখন আপনি খেয়াল করুন যে আসলে যে দেশগুলো সাহায্য পাচ্ছে না তাদের মানসিক পরিবর্তন হবে। তারা চাইবে না যে যেখান থেকে আমরা সাহায্য পাচ্ছি না আমরা সেখানে থাকবো কেন, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হবে। এবং আমি যদি আরো স্পষ্ট করে বলি, দেখুন যে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনই কিন্তু হবে না, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক পরিবর্তন হবে। কারণ যখন ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যাবে তখন কিন্তু ইউরো, তাদের যে একটা কমন মুদ্রা রয়েছে ইউরো, এটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। আপনি জানেন যে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রবৃদ্ধি ঠিক করেছিল 1.2%, কিন্তু যখন এই করোনা প্রবল বেগে ইউরোপীয় ইউনিয়নকে আঘাত করলো, প্রত্যেকটা দেশ যখন বেশ কঠিন করে আক্রান্ত হইলো করোনার আঘাতে, তখন কিন্তু তারা
তাদের প্রবৃদ্ধি 1.2 থেকে নামায় তাদের অর্থনীতি সংকুচিত করলো 7.4%, যা কিনা 2008 সালের অর্থনৈতিক যে মন্দা হয়েছিল তার চেয়ে বেশি। আপনি জানবেন 2008 সালে যে অর্থনৈতিক মন্দা হয়েছিল সেই সময় ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থনীতি সংকুচিত করেছিল 4.5%, কিন্তু এখন করোনাতে তাদের অর্থনীতি সংকুচিত করেছে 7.4%। তার মানে বোঝা যাচ্ছে এটা শুধু তাদের রাজনৈতিক সক্ষমতাই হ্রাস করবে না, একইভাবে তাদের অর্থনৈতিক ভাবেও দুর্বল করে তুলবে। এবং যখন ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিকভাবে দুর্বল হবে তখন শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেশগুলো সম্পৃক্ত, যেমন আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের 3টা বড় কোম্পানি আমেরিকাতে ব্যবসা কার্যক্রম চালায়, এবং আমেরিকাতে ইউরোপীয় ইউনিয়নের যে কোম্পানিগুলো আছে সেখানে প্রায় 40 লাখ কর্মচারী আছে। তো স্বভাবতই যখন ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থনীতি সংকুচিত হয়ে পড়বে, আমেরিকাতে তাদের ব্যবসা গুটায় আসবে, সেই সময় আমেরিকার 40 লাখ লোক বেকার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আমেরিকাকেও অর্থনৈতিকভাবে দুর্বল করে তুলবে যদি ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যায়। আমি আরেকটু যদি অ্যাড করি, দেখুন চীন হচ্ছে রপ্তানিতে শীর্ষে দেশ, সেটা সবাই জানে, এবং চীনের যে পণ্য তার কিন্তু অধিকাংশ সিংহভাগ ক্রেতা কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। যখন তাদের অর্থনীতি সংকুচিত হয়ে পড়বে, তাদের ক্রয় ক্ষমতা যখন কমে আসবে, তখন কিন্তু চীন এটার হচ্ছে যে ভুক্তভোগী হবে, চীনের ব্যবসা কমে যাবে। এবং আপনি যদি দেখেন আরো স্পষ্ট করে অর্থনৈতিক কোন খাতে ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে, আপনি দেখবেন সাব সাহারান যেই অঞ্চলগুলো আছে আফ্রিকার, সেখানে কিন্তু সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যখন তাদের নিজেদের অর্থনীতি টালমাটাল অবস্থায় থাকবে তখন কিন্তু তারা অন্য দেশে বিনিয়োগ করার যে তাদের স্পৃহা আগ্রহ সেটা কিন্তু সাহস পাবে না, সেদিক থেকে কমে যাবে। আমি যদি আরো দেশ ওয়াইজ বলতে চাই, আপনি দেখুন এতটাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রাখে ইউরোপীয় ইউনিয়ন। আমি বেশ কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখতেছিলাম, সেখানে দেখতেছিলাম যে গ্রিস মানে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকোচন করেছে হচ্ছে গ্রিস, তারা তাদের অর্থনীতিকে সংকোচন করেছে এই করোনার মধ্যে 10%, তারপরে করেছে ফ্রান্স 9%, দেন করেছে হচ্ছে স্পেন 8%, এবং করেছে ইতালি মেবি 6.5% তাদের অর্থনীতি সংকুচিত করেছে। সো দেখা যায় যে ইউরোপীয় ইউনিয়নের যারা লিডার, যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছে, তারা প্রত্যেকেই তাদের দেশের অর্থনীতি নিয়ে বেশ সংকুচিত। এই সময় তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। পুরো পৃথিবীতে তারা যেখানে যেখানে তাদের আধিপত্য বিস্তার করে আমেরিকাকে সাথে নিয়ে, সেখানে তাদের অধিকার খর্ব হবে এবং রাজনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে। আপনি যদি আরো বিস্তারিত বলেন যে তাদের যে অস্ত্র ব্যবসা সেইটা দুর্বল হয়ে পড়বে, কারণ সেটার সাথে সম্পৃক্ত আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। বলতে পারি যে ইউরোপের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ ঠিক ঠিক ইউরোপের অর্থনীতি যখন ক্ষতিগ্রস্ত, রাজনীতি যখন ক্ষতিগ্রস্ত হবে, আপনি এটা আপনি বলতেই পারেন, স্পষ্ট করে বলতে পারেন পুরো পৃথিবীর বেশ খানিকটা অংশ হচ্ছে যে দুর্বল হয়ে পড়বে, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদের সক্ষমতা হারাবে যারা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পৃক্ত আছে। জি ধন্যবাদ। যে অনেক কিছু ইউরোপ সম্পর্কে আপনি অনেক তথ্য দিলেন, আমরা অনেক কিছু জানলাম। যে হাদিউল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক দেশ এই করোনা পরিস্থিতি থেকে বাঁচার জন্য তারা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। তা আপনার কাছে কি মনে হয় যে ভ্যাকসিনটা খুব দ্রুতই কি আমাদের মাঝে আসবে? কারণ করোনার কারণে যে এই যে ব্যাপক সংখ্যক মানুষ মারা যাচ্ছে, এখানে অর্থনৈতিকভাবে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কি নিজেদের জন্য তো হলেও, তো অন্তত নিজেদের জন্য হলেও তাদের ভ্যাকসিন আবিষ্কার করা দরকার। আপনি কি মনে করছেন যে ভ্যাকসিনটা কতদিনের মধ্যে আসতে পারে এবং এই মৃত্যুর সংখ্যাটা কি কমবে, বা মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে ভ্যাকসিনে আসতে আমাদের মাঝে কতদিন লাগবে? জি দেখুন, এখানে আমি আসলে মাহমুদুল হাসানের সাথে একটা ইনফরমেশন একটু অ্যাড করতে চাই, তারপরে আমি আমার প্রশ্নটাতে আসছি। জি, আমেরিকার ব্যাপারটা যেটা বলা হচ্ছিল, আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অ্যাকচুয়ালি তারা এখনো রাজনৈতিক যে কাদা ছোড়াছুড়ির ব্যাপারটা তারা এখনো প্রায় এটা বলবৎ রেখেছে। গত একদিন আগের যদি প্রেস কনফারেন্সটা আপনি খেয়াল করেন, ওখানে দেখবেন উনি চীনকে, এর আগে তো প্রায় 12টা প্রশ্ন দিয়ে তারা চীনকে মোটামুটি প্রশ্নবিদ্ধ করেছিল, গত একদিন আগেও প্রেস কনফারেন্সে তারা চীনকে এটার জন্য পুরোপুরি রূপে খুব নগ্নভাবে দায়ী করেছে। এনিওয়ে, আমি আমার প্রশ্নটাতে আসছি যে ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারটা আসলে দেখুন, আমরা জানি যে 1982-তে এইডস এসেছিল, আপনার মনে থাকার কথা। এরপর থেকে দেখা গেছে যে জাপান,
চীন এবং আমেরিকা সহ প্রায় অনেকগুলো দেশ এই এইডস এর প্রতিষেধক বা ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেছে এবং এখন পর্যন্ত স্টিল নাও এটার কোনো ভ্যাকসিন এ পর্যন্ত আসে নাই। আবার দেখুন, ইবোলা ভাইরাসের কথা যদি আমরা বলি, আফ্রিকার জায়ার অঞ্চলে যেটার আবির্ভাব হয়েছিল, এই ইবোলা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু আবার 5 বছরের মধ্যে মোটামুটি এটা আবিষ্কার হয়ে গেছে। সুতরাং আমরা এখান থেকে একটা নির্দিষ্ট কোনো সময় নিয়ে এটাকে বলতে পারি না। আবার আরেকটি ব্যাপার দেখুন, যে আমরা গতকালই বাংলাদেশিরা একটি সুখবর পেয়েছে, সেটি হলো ডাক্তার সেজুতি সাহার নেতৃত্বে প্রায় 6 থেকে 7 জন সদস্যের একটি গবেষণা দল, তারা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছে। আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না। তো দেখুন, এই যে জিনোম সিকোয়েন্সটা আবিষ্কার হয়েছে ডাক্তার সেজুতি সাহার নেতৃত্বে, এই জিনোম সিকোয়েন্স নিঃসন্দেহে বাংলাদেশকে চিকিৎসার জগতে একটি নতুন করে ভূমিকা রাখবে এবং একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে। এবং একই সাথে আপনাকে যেটি আমাদের জন্য সবচেয়ে বড় অ্যালার্মিং মেসেজ, সেটি হলো এই ভাইরাসের গতি প্রকৃতি কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবং বাংলাদেশে প্রবেশের পর থেকে গবেষকরা বলছে 8 থেকে 9 বার একটা ভাইরাস তার মিউটেশন বা তার যে প্রকরণ আছে এটার রূপ চেঞ্জ করেছে। দ্যাটস ওয়াই এটার গতি প্রকৃতি বা এটা কখন কোন রূপে এসে আমাদের বাহকে অবস্থান করছে এটা বোঝা যাচ্ছে না। এতে করে দেখা যাচ্ছে কি সময়টা আরো বেশি লাগছে। আমি আপনাকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটি হলো প্রায় 100টিরও বেশি জায়গাতে এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু হয়েছে। এবং আহ ইতালি এর আগে একবার বলেছে যে আমরা নতুন একটি দিক খুঁজে পেয়েছি। এরপরে আপনি দেখেছেন যে জাপানও বলেছে আমরা হয়তো সামনের মাস নাগাদ বাজারজাত করতে পারি। কিন্তু আসলে নিশ্চিত করে কোনো সময় উল্লেখ করা যাবে না। এই জন্যই যাবে না যে এই ভ্যাকসিনটা হিউম্যান বডিতে অ্যাপ্লাই করার পরে দেখতে হবে যে হিউম্যান বডিতে কতখানি এটা ইফেক্টিভ রোল প্লে করছে। উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড যে একটা মোটামুটি সময়ের প্রয়োজন আছে। তবে ডাব্লিউএইচওর যে ভূমিকা, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। ডাব্লিউএইচও গতকাল বিবিসির বরাত দিয়ে বিবিসি একটি নিউজ প্রকাশ করেছে। তারা বলেছে যে এটা হয়তো আর কখনোই আবিষ্কার করা সম্ভব হবে না। কিন্তু একই সাথে তারা ঠিক তার 2 দিন আগে ডাব্লিউএইচওর যিনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, উনি বলেছেন যে হয়তো 5 বছর লাগতে পারে বা 2 বছরও লাগতে পারে। কিন্তু গতকাল এসে তারা আরেকটি নতুন বক্তব্য দিয়েছেন যে এটা হয়তো আর কখনো আবিষ্কার করা সম্ভব না। তবে আমি বিশ্বাস করি এটা আবিষ্কার করা সম্ভব, কারণ আপনি দেখেন যে ইবোলার মতো একটি প্রাণঘাতী ভাইরাসের যে ভ্যাকসিন, এটি 5 বছরের মধ্যে আবিষ্কার হয়েছে। এর আগে আমরা জানি স্প্যানিশ ফ্লু হয়েছিল। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ স্প্যানিশ ফ্লুতে মারা গেছে, প্রায় 5 কোটির উপরে মানুষ মারা গেছে স্প্যানিশ ফ্লুতে। এবং আমাদের জন্য আরেকটি অ্যালার্মিং মেসেজ হলো যে গতকালই এই করোনা ভাইরাসের যেই মারাত্মক ছবল, এটাতে 3 লক্ষ মানুষের প্রাণহাতি ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি হয়তো আর বেশি সংখ্যক মানুষের প্রাণ দিতে হবে না, তার আগেই কোনো নতুন দিগন্ত উন্মোচন হবে। যেমন হঠাৎ করেই গতকাল আমরা ডাক্তার সেজুতি সাহার নেতৃত্বে এই করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার দেখতে পেরেছি। হয়তো জি জাপান, আমেরিকা অথবা ইটালি, অন্য কোনো দেশ হয়তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে নতুন কোনো বার্তা দিতে পারবে, আমরা বিশ্বাস জি করি। ধন্যবাদ। জি ধন্যবাদ হাদিউল ইসলাম। আমরা আশা করব যে খুব দ্রুতই যেন আমাদের মাঝে ভ্যাকসিনটা চলে আসে এবং মৃত্যুর সংখ্যাটা যেন কমে যায়। আমরা এটা আশা করবো অবশ্যই। যে মাহমুদুল্লাহ স্যার, আপনার কাছে আমি আবারও ফিরে আসতেছি যে আমি জানতে চাচ্ছি যে এই যে মানুষ যে কর্মচঞ্চল একটা জীবন সে যে চালাচ্ছিল, তাদের মাঝে যে একটা কর্মচঞ্চল জীবন ছিল, এই করোনার কারণে মানুষ সব এখন লকডাউনে চলে আসছে, অর্থাৎ সবাই এখন বাড়ির ভিতরে। এই যে তাদের একটা জীবনের যে একটা আচার আচরণের পরিবর্তন, জীবনের যে একটা পরিবর্তন, জীবন চলার যে একটা পরিবর্তন, এরপরে আপনার বিভিন্ন দেশে যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেটা নিকট আত্মীয় হোক বা পিতামাতা যেই হোক, ভাই বোন, এখন তাদের লাশটা তার আত্মীয় স্বজন পরিবার কেউ দেখতে পাচ্ছে না বা কেউ শুতে পারছে না। এই যে একটা মানুষের জীবনে যে একটা হঠাৎ করে একটা পরিবর্তন আসলো আচার আচরণে, এটা করোনা পরবর্তীতেও কি আচার আচরণ থাকবে বা জীবনের যে চলার যে একটা গতি যে থেমে গেল, এটা কি আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে, না এখন যে অবস্থায় আছে আপনার কি মনে হচ্ছে মানুষের জীবন আচারে কোনো পরিবর্তন আসবে? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমি যদি একটু পেছন থেকে আলোচনা শুরু করি, আপনারা জানেন যে 1347 সালে যখন ব্ল্যাক ডেথ নামে ভাইরাসটা ছড়াই পড়ে এবং ঠিক তার পরে পরেই 1665 সালে দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন, যখন এই মহামারী দুইটা পুরো বিশ্বব্যাপী ভয়াল আকার ধারণ করে, তারপরেই কিন্তু মানুষের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু মানুষের জীবনের
একটা পরিবর্তন দেখা গেছে। তো এটা স্বভাবতই মানে নিশ্চিত করে বলা যায় যে করোনার পরবর্তীতে মানুষের যে স্বাভাবিক চলাফেরা, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রেই এই করোনা পরবর্তী সময়ে করোনার আঘাত একটা প্রভাব বিস্তার করবে, এটা নিশ্চিত। এখন আপনাকে দেখতে হবে যে কি ভাবে এই করোনা পরবর্তী দুনিয়া কি রকম হতে পারে। আমি যদি মানুষের সাধারণ আচরণের দিক থেকে শুরু করি, তাহলে দেখুন মানুষ আগে যেভাবে দেখা হলে হ্যান্ডশেক করতো সেই প্রথাটা খানিকটা বিঘ্নিত হতে পারে। আবার দেখুন যে আগে যখন সবাই আড্ডা দিত, গল্প করতো একসঙ্গে বসে, সেইটাও খানিকটা বিঘ্নিত হতে পারে। এটা হচ্ছে মানুষের জীবনের যে স্বাভাবিক চলাফেরা, মানুষের ব্যক্তিগত যে পরিবর্তন, সেই বিষয়টা হতে পারে। এবং এখন দেখুন যে এই ব্যক্তিগত জীবন ছাড়া কি ক্ষেত্রে করোনা পরবর্তী দুনিয়া পাল্টে যেতে পারে। আমি যদি প্রথমেই বলি যে করোনা পরবর্তীতে আপনি ধরে নিতে পারেন, নিশ্চিত হতে পারেন যে অস্ত্রের ঝনঝনানি কিছুটা কমে যাবে। কেন আমি এই কথা বলছি তার পেছনে ব্যাখ্যা আছে। দেখুন আপনি যখন এই করোনা নিয়ে পুরো বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, তখন নিরাপত্তার সংজ্ঞাটা পাল্টে গেছে। আপনি যখন দেখবেন, খেয়াল করবেন, জাতিসংঘ বলেন, যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা কিন্তু নিরাপত্তার সংজ্ঞাটা এখন চেঞ্জ করার পক্ষে মত দিচ্ছে। কারণ যে দেশ সামরিকভাবে বেশি শক্তিশালী, যে দেশে বেশি অস্ত্র রয়েছে, বেশি সেনাবাহিনী রয়েছে, যাদের অস্ত্রের সক্ষমতা বেশি, তারা কিন্তু নিরাপদ নয়। নিরাপত্তার সংজ্ঞাটা পাল্টে গেছে। আপনি যদি সেপিয়েন্সের লেখক হারিরির মন্তব্য দেখেন, আপনি সেপিয়েন্স হয়তো পড়ে থাকবেন, আপনি সেপিয়েন্সের লেখক হারিরিকে হয়তো চিনে থাকবেন, যে উনি একটা মন্তব্য করেছেন যে মানুষের এই যে করোনা পরবর্তী মানুষের ব্যক্তিগত জীবনে এটার প্রভাব পড়বে। কারণ তখন নিরাপত্তার সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে। তখন শুধু নিরাপদ থাকা মানেই অস্ত্র বেশি থাকা, সামরিক দিক থেকে সক্ষমতা বেশি থাকা বা সেনাবাহিনী বেশি থাকা না। তখন নিরাপত্তা থাকা মানে স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য বিভাগকে শক্তিশালী করা এবং তার সাথে সাথে গবেষণাকে শক্তিশালী করা। নিরাপত্তার সঙ্গে আরো অনেক বিষয় জড়িত হয়ে পড়বে। তখন নিরাপত্তার অজুহাত দিয়ে অনেক দেশই তাদের মানুষের, সাধারণ নাগরিকের চলাফেরার উপর তদারকি করার সুযোগ নিতে পারে। যেমন আপনি দেখুন, চীনে উহানে যেই জায়গা থেকে করোনা ভাইরাসের উৎপত্তি, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এখন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রত্যেকটা মানুষের যারা প্রয়োজনেও বের হচ্ছে, তাদের গতিবিধিকে তদারকির মধ্যে আনা হয়েছে। তো যখন মানুষের স্বাভাবিক চলাফেরার গতিবিধিকে নজরদারির ভিতর আনা হবে, তখন কিন্তু মানুষের স্বাভাবিক চলাফেরা এবং জীবনে এর একটা প্রভাব পড়বে এবং জীবন পরিবর্তন হবে। তারপরে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আপনি দেখুন, নারী নেতৃত্ব ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। কেন আমি এই কথা বলছি? যখন পুরো পৃথিবী করোনা নিয়ে আক্রান্ত, যেখানে ডোনাল্ড ট্রাম্প, বরিস জনসন, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এর মতো নেতারা বেশ খানিকটা হিমশিম খেয়ে যাচ্ছে, সেই সময়টাতে নারী নেতৃত্ব কিন্তু বেশ ভালো কাজ করতেছে। আপনি যদি তাইওয়ানের দিকে তাকান, যেখানে যেই দেশটাতে করোনার উৎপত্তি বলে ধরে নেওয়া হচ্ছে, তার পার্শ্ববর্তী তাইওয়ানের নেতৃত্বে আছে সাই ইং ওয়ান, যে মহিলা নেতৃত্ব আছে, সে কিন্তু বেশ ভালোভাবে, শক্তভাবে সে দেশের অবস্থাকে নিয়ন্ত্রণে রাখছে। আপনি যদি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের দিকে তাকান, সে কিন্তু জার্মানিকে বেশ খানিকটা সুরক্ষিত করেছে। আপনি যদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের দিকে তাকান, তাহলে দেখবেন যে নিউজিল্যান্ড অনেক বেশি সুস্থ আছে অন্য যে কোনো দেশের চেয়ে। আপনি যদি নর্ডিক যে 5টা দেশ আছে, আপনি যদি সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, এই 5টি দেশের দিকে যদি তাকান, এখানে কিন্তু নারী নেতৃত্ব রয়েছে। সেখানে কিন্তু সেখানে করোনা কিভাবে আঘাত করতেছে, করোনার কতটা ক্ষতিগ্রস্ত করতেছে, এইটা কিন্তু আলোচনায় আসতেছে না। কারণ সেই জায়গাতে কিন্তু নারীরা বেশ ভালো নেতৃত্বের তাদের যে যোগ্যতা, সেইটার পরিচয় দিচ্ছে। আপনি যদি সর্বোপরি বাংলাদেশের দিকে তাকান, দেখবেন সম্প্রতি ফোর্বস, যুক্তরাষ্ট্রভিত্তিক একটা শক্তিশালী ম্যাগাজিন ফোর্বস হচ্ছে যে আমাদের দেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার সুনাম করেছে।
আপনি যদি ভারতের দিকে তাকান, সেখানে দেখবেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেখানে নারী নেতৃত্ব রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ভালো কাজ করতেছে করোনার বিপক্ষে। সো আপনি এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে করোনা পরবর্তীতে নারী নেতৃত্বের দিকটা উন্মোচিত হতে পারে, নারীদের নেতৃত্বে আসার সক্ষম প্রবণতা বেশি দেখা দিতে পারে। তারপরে আপনি আরো যদি খেয়াল করেন করোনা পরবর্তীতে জীবন কেমন হবে, আপনি জি দেখেন যে যে যুক্তরাষ্ট্র যে একক আধিপত্য এতদিন বিস্তার করতো সেটা খানিকটা খর্ব হবে। এর আগেও আমি আলোচনা করেছি যে কিভাবে যুক্তরাষ্ট্র খানিকটা তাদের আধিপত্য খর্ব হবে। আমি এখানে সংক্ষিপ্ত করে যদি বলি, দেখুন যে যেখানে যুক্তরাষ্ট্র তার দেশের কখন বলা হয় সেই দেশটা আধিপত্য বিস্তার করবে, বিশ্লেষকরা বলে সেই দেশ আধিপত্য বিস্তার করবে যে দেশের মধ্যবর্তী সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতা বেশি থাকবে। কিন্তু করোনা পরিস্থিতিতে এটা স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত তাদের সামরিক খাতের তুলনামূলকভাবে অনেক নিম্নমানের। তারা সামরিকভাবে তাদের নাগরিককে স্বাস্থ্যের দিক থেকে তাদের নাগরিককে বেশি সুরক্ষা দিতে পারছে না। সো তাদের আধিপত্য যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটা খানিকটা হারাবে। দেখুন তারপরে কি হবে না, আমি আরো দুই একটা বিষয় যদি যোগ করি, মানে আমি যদি আরো দুই একটা বিষয় আমি যদি আরো দুই একটা বিষয় যোগ করি, দেখুন আপনি দেখবেন যে যখন করোনা নিয়ে সব দেশ মাতামাতি করতেছে, সবাই যখন দুশ্চিন্তার মধ্যে আছে, সেই সময় যেখানে কিন্তু করোনা উৎপত্তি হয়েছে চীন, তার সঙ্গে কোন দেশটা দেখুন ভাই, চীনের সঙ্গে ভিয়েতনামের 1300 কিলোমিটারের যে সীমান্ত আছে, কিন্তু করোনা কিন্তু সেই সীমান্ত ভেদ করে ভিয়েতনামে আঘাত হানতে পারেনি। যখন করোনা চীনে আঘাত করছে তখনই ভিয়েতনাম তাদের পুরো দেশকে লকডাউনে করে ফেলছে, তাদের জনগণকে সচেতন করে ফেলছে এবং তাদের গবেষণা কার্যক্রম, তাদের যে গবেষণা করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, তার পরিমাণ অনেক পরিমাণে বেড়ে দিয়েছে। সো এখানে বলা যায় যে করোনা পরবর্তীতে প্রত্যেকটা দেশ গবেষণার দিকে মনোযোগী হয়ে পড়বে। আবার দেখুন যে যখন প্রত্যেকটা দেশ যখন করোনার মহামারীর পরে যখন আক্রান্ত, যখন তারা বিধ্বস্ত হয়ে যাবে, যখন গরিব দেশগুলো, মধ্যবিত্ত যে দেশগুলো আছে, মধ্যম আয়ের যে দেশগুলো আছে, তারা যখন আরো অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থায় পড়বে, সে দেশের জনগণ কিন্তু উন্নত জীবনের আশায় অন্য ইউরোপ বা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যেতে চাইবে। তখন অভিবাসন যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই করোনা ভূমিকার পরবর্তীতে। আর যখন অভিবাসন নীতি বেড়ে যাবে তখন কিন্তু দেখুন যে প্রত্যেকটা দেশের মধ্যেই, নাগরিকদের মধ্যে, তাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ কাজ করবে। এর ফলে যে অভিবাসী এবং সে দেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এভাবে আপনি যদি আলোচনা করেন যে করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে, তাহলে আমি স্পষ্ট করে বলতে পারি যে করোনা পরবর্তী পৃথিবী অনেক পরিবর্তন হবে এবং পৃথিবীর প্রায় 8 থেকে 10-12টা বিষয় একদমই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে করোনা পরবর্তীতে। জি ধন্যবাদ মাহমুদুল্লাহ স্যার আপনাকে। আদিউল ইসলাম, আপনার কাছে আমি আবারও ফিরে আসছি, যে সেটা হচ্ছে যে আপনার থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে করোনাতে যে একের পরে এক দেশে যে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, এরপরে অর্থাৎ আমেরিকাতে অলরেডি 80,000 পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা, এবং এখন করোনার যে নতুন যে মানে অর্থাৎ যে যেখানে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে সেটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকা বা ব্রাজিল এবং রাশিয়া। এই যে সংখ্যাগুলো বাড়ছে আমেরিকার পরে এইসব দেশেও যে বাড়ছে, এটার কি কারণ হতে পারে? এরা কি আমেরিকা থেকে কি মানে সতর্ক হয় নাই, নাকি অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করছেন? এই দেশগুলোতে মৃত্যুর কারণটা কি? জি দেখুন, জি গালিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি বলেন। জি দেখুন, এখানে স্পষ্টত দুটি কারণ বিদ্যমান। একটি হলো, আমি মনে করি শুরুতেই যে কারণটিকে আমি বলতে চাই সেটি হলো মার্কিন গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, এবং দ্বিতীয়ত জনস্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা ছিল এই বিষয়ে তারা যথেষ্ট দুর্বল ছিল। এবং এখানে শুধুমাত্র আমি মার্কিন গোয়েন্দা সংস্থার কথাই বলবো না। আপনারা জানেন যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে চিহ্নিত। একই সাথে
ভ্লাদিমির পুতিনের যে গোয়েন্দা সংস্থা আছে, আমরা জানি যে তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি তার প্রাইভেট কিছু গোয়েন্দা সংস্থা কাজ করছে। তো দেখুন, আন্ডারগ্রাউন্ড থেকে যদি মার্কিন গোয়েন্দা সংস্থারা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে পারে, তাহলে উহানের একটি ল্যাবে এরকম একটি প্রাণঘাতী ভাইরাস নিয়ে গবেষণা হচ্ছে বা এরকম একটি প্রাণঘাতী ভাইরাস বের হয়ে আসতে পারে, এটা কি মার্কিন গোয়েন্দা সংস্থারা একবারও এটা বের করতে পারলো না, বা তাদের নজরে কি এই জিনিসটা একবারও আসলো না? আমি এটা ভেবে খুব অবাক হয়ে যাই। আপনাকে দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলেছি যে জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা, আপনি খেয়াল করে দেখুন, আমাদের প্রত্যেকটি দেশেরই, আমি গত দুদিন আগেও খেয়াল করছিলাম যে আমাদের যেই মোট যে বাজেটটি আসে প্রত্যেক বছর, এটা প্রায় ম্যাক্সিমাম কান্ট্রিতেই, অবাক করা ব্যাপার হলো, আমাদের সামরিক খাতে আমরা সবচেয়ে বেশি পরিমাণ বাজেট বরাদ্দ দিয়ে দিচ্ছি। কিন্তু খেয়াল করে দেখুন, আমরা একটা বারের জন্য যে মানুষদেরকে নিয়ে আমাদের এই রাষ্ট্র, যে মানুষদের ভ্যাট ট্যাক্স এবং যে মানুষদের অর্থনীতির উপর ডিপেন্ড করে একটা দেশের সার্বিক কার্যক্রম চলছে, সেই মানুষদের কথা আমরা ভাবছি না, বা তাদের জনস্বাস্থ্য ব্যাপারে আমরা একদমই উদাসীনতা প্রকাশ করে যাচ্ছি। এবং এটাকে কেন্দ্র করে 2015 সালে বিল গেটস জন হপকিন্স ইউনিভার্সিটির একটি প্রোগ্রামে তিনি বলেছিলেন যে আমরা যে পরিমাণ সামরিক খাতে বরাদ্দ দিচ্ছি, ঠিক তার সমপরিমাণ বরাদ্দ যদি জনস্বাস্থ্য বিষয়ে আমরা বরাদ্দ দিয়ে থাকি, তাহলে হয়তো মানব সভ্যতা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। আপনি জানেন কিনা যে এই ব্যাপারটি যখন সর্বপ্রথম আমেরিকায় এই করোনা ভাইরাস সর্বপ্রথম যখন এফেক্ট করলো এবং মারাত্মকভাবে যখন সেখানে একের পর এক শহরগুলো লকডাউন করে দেওয়া শুরু হলো, ঠিক তখনই বিল গেটস বলেছিল যে আমি আমার এই বক্তব্য আজ থেকে প্রায় 4 বছর আগে জন হপকিন্স ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। তখন যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ব্যাপারটার দিকে সুনজর দিত, তাহলে হয়তো আজকে এই মৃতের সংখ্যা আমাদেরকে দেখতে হতো না। আপনি দেখেছেন নিউ ইয়র্কে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, সেখানে গণকবর করা হয়েছে এবং লাশের পর লাশ শুধু সেখানে ফেলে দেওয়া হচ্ছে। এবং আমরা খুব দুর্ভাগ্যজনক ভাবে খেয়াল করেছি, আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা বিশাল অংশ এখন নিউ ইয়র্কে আছে। বিশেষ করে আমাদের সেলিব্রিটি যাদেরকে আমরা বলে থাকি, মিডিয়া জগতের যে তারকারা, তাদের একটি বিশাল অংশ বর্তমানে নিউ ইয়র্কে আছে। আমরা কয়েকদিন আগে তাদের একটি ভিডিও দেখেছি, তারা সেখান থেকে বারবার দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে, দেশবাসীর কাছে তারা সাহায্য চাচ্ছে। বিভিন্ন ভাবে তারা কিন্তু মানে তারা যে একটা ঝামেলার মধ্যে আছে বা তারা সর্বগ্রাসী একটি ভয়ানক ছোবলে আক্রান্ত হয়েছে, এটা কিন্তু আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি। এখানে আমি প্রথমে যে ব্যাপারটি বলেছি যে গোয়েন্দা ব্যর্থতার ব্যাপারটি যদি আমরা শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা এই ইসরায়েলের দিকে তাকাই, এতে করে কিন্তু আমাদের ছাড় দেওয়ার কোনো উপায় নেই। আপনি দেখুন, এই আমার আগের বক্তব্যে উল্লেখ করেছেন যে ভিয়েতনাম চীনের পার্শ্ববর্তী লাগোয়া একটি দেশ, তারা কিন্তু শুরুতেই তাদের বর্ডার শাটডাউন করেছে, তাদের পাবলিক ট্রান্সপোর্টের উপর রেস্ট্রিকশন আরোপ করেছে। আমরা কিন্তু এটা করতে পারিনি। এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটা খুব জোরালো ভাবে করতে পারেনি। এতে করে যেটা হয়েছে দেখেন, তাদের মৃতের সংখ্যা আজ প্রায় 80,000 ছেড়ে গেছে। আমরা জানি না শেষ পর্যন্ত কততে গিয়ে এই সংখ্যাটা দাঁড়াবে, তবে আমরা চাই অচিরে এই অবস্থা থেকে আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের যেই আহ প্রভাবশালী রাষ্ট্র আছে, বিশেষ করে যারা রাত পোহালে অস্ত্রের ঝনঝনানি দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোকে এক ধরনের পরোক্ষ হুমকি দিত, বা তারা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পরোক্ষ হুমকি বারংবার তারা দিয়েছে, আপনি দেখেছেন। এই ব্যাপারটা থেকে তারা দৃষ্টি সরিয়ে আমি বিশ্বাস করি করোনা পরবর্তী তারা জনস্বাস্থ্য বিষয়ক মানব সভ্যতাকে বাঁচানোর জন্য সেভিংস লাইফের দিকে তারা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। জি গালিব। জি জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ হাদিউল ইসলাম আপনাকে। আমি মাহমুদুল হাসানের কাছে আবারও ফিরে আসছি যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে করোনা পরবর্তী এশিয়াতে চালিকা শক্তি হিসেবে কে আসতে পারে? অর্থাৎ করোনার কারণে এশিয়াতে অনেক ব্যাপক পরিবর্তন এসেছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে করোনার পরে এই এশিয়ার চালিকা শক্তি বা প্রধান সহায়ক অর্থাৎ কে আসতে পারে যে এশিয়াকে নেতৃত্ব দেবে? এবং যদি কোনো রাষ্ট্র যদি এসেও যায়, তাহলে সেই রাষ্ট্রকে রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগাম প্রস্তুতিটা কিরূপ হতে পারে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো চাইবে না যে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ উঠে আসুক। কিন্তু যদি কোনো কারণে যদি এশিয়াতে কোনো একটা দেশ যদি উঠে আসে নিজেদের অর্থাৎ করোনা পরবর্তী পরিস্থিতিকে কাজে লাগিয়ে, তাহলে সেটাকে রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ প্রস্তুতিটা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। গালিব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। আচ্ছা, শুনুন গালিব ভাই, আহ, বা-
আপনি জিজ্ঞাসা করেছেন এশিয়ার রাজনীতিতে কেমন পরিবর্তন হবে বা এশিয়াতে কোন দেশটা আধিপত্য বিস্তার করবে বা কোন দেশ বেশ শক্তিশালী হয়ে উঠবে। সো এইটার সহজ অ্যান্সার হচ্ছে এশিয়াতে বেশ খানিকটা অনেক আগে থেকেই শক্তিশালী হচ্ছিল, বেশ আগে থেকেই তাদের সক্ষমতা, সামরিক সক্ষমতা। সো এটা নিয়ে স্পষ্ট করে নিশ্চিত করে বলা যায় যে এশিয়াতে শক্তিশালী হয়ে উঠবে হচ্ছে চীন। কিন্তু আপনি এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আমাকে করেছেন, যদি এশিয়াতে চীন যদি সক্ষম হয়ে ওঠে, চীন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হবে। আমি যদি সেদিকটা আলোচনা করি, তাহলে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে অবস্থায় আছে, করোনার পরিস্থিতি নিয়ে এখন যে হিমশিম বা টালমাটাল, আপনি যে অবস্থায় বলুন না কেন, তারা যে ভেবাচাকার ভেতর আছে, সেই অবস্থায় থেকে কিন্তু তারা এশিয়া কেন, পৃথিবীর কোনো প্রান্তেই একক আধিপত্য বিস্তার করতে পারবে না। এটা স্পষ্ট করে বলা যায় যে একক আধিপত্য বিস্তার করবে না। কেন করতে পারবে না আমি জানাই আপনাকে। দেখুন, আপনি যদি খেয়াল করেন, চীনের পূর্ব পাশে যে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে গুয়াম দ্বীপ, সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমেরিকা তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, কোটি কোটি ডলারের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, তারা কিন্তু সেগুলো সরিয়ে নিয়ে গেছে। এবং আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্কাররা আছে, তারা কিন্তু ভাবে যে তারা এখন যে অবস্থায় আছে, এই অবস্থাতে তারা যে কোনো মুহূর্তে গুয়াম দ্বীপে তাদের উপর আক্রমণ করতে পারে চীন। এবং আপনি যদি আরো ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে প্রশান্ত মহাসাগরে যে চীনের পার্শ্ববর্তী যে দক্ষিণ চীন প্রশান্ত মহাসাগর যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু আমেরিকা তাদের যে আধিপত্য বিস্তারের যে রেওয়াজ ছিল, সেটা অনেকটা কমে গেছে। এবং যখন আমেরিকার আধিপত্য এই এশিয়াতে কমে যাচ্ছে আমরা লক্ষ্য করতেছি, সেই সময়টা কিন্তু স্পষ্ট করেই বলা যায় যে এই এশিয়ার মধ্যে বেশ শক্তিশালী হয়ে উঠবে চীন। কিন্তু এশিয়ার মধ্যে শক্তিশালী হয়ে উঠলেও চীন তার হয়তো বিপক্ষে খানিকটা কাজ করতে পারে ভারত, এবং মিত্র দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে জাপান রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে। আমরা জানি যে এই দেশগুলো কিন্তু চীনের বিপক্ষে খানিকটা কাজ করতে পারে। তবে আমার মনে হয় যে সেই হালে, মানে মোট কথা আমি যদি মোটা দাগে বলতে চাই, তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে, তারা হালে পানি পাবে না চীনকে রুখার জন্য। কারণ চীন যে অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতার জানান দিচ্ছে এশিয়াতে, তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দক্ষিণ এশিয়াতে। আমি যদি আরো স্পষ্ট করে বলি, দেখুন, তারা কিন্তু ইতিমধ্যেই মিয়ানমারের সমুদ্র বন্দর ব্যবহার করছে, তারা কিন্তু শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর ব্যবহার করছে, তারা পাকিস্তানের সমুদ্র বন্দর ব্যবহার করছে। তারা এই রুট দিয়ে গিয়ে কিন্তু আফ্রিকার হর্ন অফ আফ্রিকা বলে আপনি জানেন যে জিবুতি, যে ছোট্ট একটা দেশ হর্ন অফ আফ্রিকা, সেখানে তারা সামরিক ঘাঁটি গেড়েছে, সেই সমুদ্র বন্দর তারা ব্যবহার করতেছে। শুধু এখানে আমি অ্যাড করতে চাই যে চীন শুধু এশিয়াতেই তাদের সক্ষমতা বাড়াবে না, তাদের আধিপত্য বাড়াবে না, তাদের শক্তিমত্তার প্রকাশ করবে না, তারা একই সাথে আফ্রিকার কিছু অংশেও তাদের শক্তিমত্তার প্রকাশ করবে। গালিব ভাই। জি, শুনতে পাচ্ছেন গালিব ভাই? ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমি কি স্পষ্ট করতে সক্ষম? জি, বুঝতে পেরেছি আপনার কথাটি। আমি হাদিউলের কাছে আবারও ফিরে যাচ্ছি, হাদিউল ইসলামের কাছে, যে সেটি হচ্ছে যে যদি ভ্যাকসিন যে আবিষ্কারের চেষ্টাটা চলছে, সব দেশ আবিষ্কারের চেষ্টা করছে করোনা থেকে বাঁচার জন্য, ভ্যাকসিন যদি আগামী 2 বছরও বা 5 বছর 10 বছর, এটা ব্যাপকভাবে সময় লাগতে পারে। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মহামারীর সময় বিভিন্ন এরকম যখন দুর্যোগ এসেছিল, সেগুলোর ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছিল, ব্যাপক সময় লেগে যায়। আমি জানতে চাচ্ছি যে যদি এটার কারণে যদি আগামী 2 বছরও বা 5 বছর 10 বছরও যদি ভ্যাকসিন না আসে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা আমরা কি করব? আমাদের করণীয়টা কি হতে পারে? এভাবে কি আমরা এই যে করোনার সময় যেভাবে চলছে, কি
আগামী 5-10 বছরে এইভাবে চলবে, মানে জীবনযাত্রা কি পুরো পরিবর্তন হয়ে যাবে? আপনি কি মনে করছেন যে আসলে মানব জাতির এই সময় আসলে কি করা উচিত, এই যে 2 বছরেও যদি ভ্যাকসিন না আসে? জি গালিব, জি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে মানব সভ্যতা বাঁচানোর কোনো বিকল্প নেই, এবং মানব সভ্যতা রক্ষার জন্য হলেও আমাদেরকে আপনি যেটি বলেছেন যে আগামী 2 বছর বা আগামী 5 বছরেও যদি ভ্যাকসিন না আসে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? দেখুন, আমরা দেখেছি যে প্রায় 100টিরও বেশি জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে তারা বিভিন্নভাবে প্রাণান্তকর আমাদের গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভ্যাকসিন বা এর কোনো প্রিভেনশন নিয়ে আসা যায় কিনা এটা নিয়ে। এই পর্যন্ত আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদের ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসলে কনসাসনেস, অ্যাওয়ারনেস এর কোনো বিকল্প নেই। আমরা শুরু থেকেই বলে আসছি, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি ডেভেলপড কান্ট্রি কিভাবে এতটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়লো। শুরুতেই যদি তাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাদের বর্ডার শাটডাউন করে দিত, যদি তাদের পাবলিক ট্রান্সপোর্ট এবং তাদের এভিয়েশন সিস্টেমের প্রতি যদি তারা রেস্ট্রিকশন দিত, আমার মনে হয় না আজকে এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হতে হতো। ঠিক একইভাবে আমি বলবো, আগামী 2 বছরেও যদি না আসে, হ্যাঁ, আমরা কিন্তু এখনো চলাফেরা করছি, চলাফেরা যে এখন করছি না এমন কিন্তু না, আমরা কিন্তু চলাফেরা করছি যথেষ্ট নিরাপত্তার সাথে, যথেষ্ট সচেতনতার সাথে। এখন যেভাবে করছি, আগামী 2 বছরও আমাদেরকে সেভাবে চলাফেরা করতে হবে। তবে এর সাথে আরেকটি ব্যাপার আমাদেরকে মেনে চলতে হবে, সেটি হলো, এখন দেখুন যে স্মার্ট ডিভাইস প্রায় মানুষের হাতে হাতেই চলে গেছে। যেহেতু ডিভাইস মানুষের হাতে চলে গেছে, সেহেতু খুব নিশ্চিত ভাবেই আমরা আহ এটার সুব্যবহার আমরা করতে পারি। আমরা যতটা না আমাদের প্রযুক্তির আহ সুফলটাকে কাজে লাগাচ্ছি, তার থেকে আমরা এটার অ্যাবিউজ বেশি করছি, এটার মিস ইউজটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে যাচ্ছি। সিমিলারলি, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো, আমাদের সর্বপ্রথম সচেতনতার প্রয়োজন। আমাদের আপনারা দেখেছেন যে ক্লোরোকুইন যে ঔষধটি আছে, এইটার আরো কতগুলো বিভিন্ন গ্রুপ আছে, এগুলোকে কাজে লাগিয়ে আমাদের ডাক্তাররা মোটামুটি ভাবে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আগামী 2 বা 3 বছর যতদিন না পর্যন্ত এই করোনার কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন আসছে, ততদিন পর্যন্ত আমাদের চিকিৎসকরা তারা জানিয়েছেন যে তারা এটা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে, এবং WHO সেই মোতাবেক একটি স্বাস্থ্য নির্দেশনা সূচিও তারা প্রকাশ করেছে যে কিভাবে আগামী 2 থেকে 3 বছর বা 5 বছর তারা এই প্রতিরোধটা চালিয়ে যেতে পারে, বা বিভিন্ন দেশ কিভাবে প্রতিরোধটা চালিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আপনাকে আরেকটি আমি আশার বাণী যোগাতে চাই, সেটি হলো, আপনারা দেখেছেন যে প্রায় গোটা বিশ্বে 42-43 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে গতকাল পর্যন্ত। মোট যে তথ্যটা দিয়েছে WHO, 43 জি লক্ষ প্লাস। কিন্তু এর মধ্যে থেকে দেখুন, সবচেয়ে আনন্দের ব্যাপার হলো 16 লক্ষ মানুষ নতুন করে জীবন পেয়েছে বলতে হয়। তো এই 16 লক্ষ মানুষ কিভাবে আবার রিকভার হলো? এই যে ঔষধগুলো তারা ব্যবহার করেছে, বা আমাদের চিকিৎসক, আমাদের নার্স, আমাদের টেকনোলজিস্ট, তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমরা যদি জি নিজ নিজ ধন্যবাদ। জায়গা থেকে সচেতনতা অবলম্বন করি, আমি বিশ্বাস করি যে আমরা এই করোনা পরবর্তী আরো 2 বছর খুব ভালোভাবে স্টে করতে পারবো। আমাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ। জি অর্থাৎ গালিব। ভ্যাকসিন যদি, যে ধন্যবাদ আপনাকে, যদি ভ্যাকসিন দেরিও করে আসে 2 বছর 4 বছর, তাহলে আমাদের সতর্কতায় আসলে আমাদের নিজেদের জীবন জি জি বাঁচাতে জি পারে। জি, আমাদের আমরা ততদিন সতর্কতাই পর্যন্ত হবে আমাদের সতর্ক থাকবো, সবচেয়ে নিজ বড় থেকে সতর্ক অবলম্বন। থাকার চেষ্টা করবো। জি জি, আমাদের সতর্কতাই হবে আমাদের সবচেয়ে বড় অবলম্বন। কারণ আপনি দেখুন, কোনো ভ্যাকসিন আসেনি, আমেরিকা সবচেয়ে একটি উন্নত রাষ্ট্রের একটি, সে আমেরিকা তাদের দেশের জনগণকে বাঁচাতে পারছে না। ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, হোটেলের বয় পর্যন্ত কেউ রক্ষা পাচ্ছে না। সুতরাং জি এখানে আমাদের ধন্যবাদ। সচেতনতাই হবে আমাদের প্রধান হাতিয়ার। জি গালিব। জি ধন্যবাদ। জি মাহমুদুল হাসান, আপনার কাছে আমি আবারও ফিরে আসছি। হুম যে হুম। জি আপনি ভাই। কি মনে করছেন যে এই যে করোনা যে চলছে এখন, প্রত্যেকটা দেশে এর প্রায় সমপরিমাণ ক্ষতি চলছে। চীনেও ক্ষতি হয়েছে, ইউরোপেরও ক্ষতি হয়েছে, পশ্চিমাদের ক্ষতি হচ্ছে, ফ্রান্স বা ইউরোপ অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা যেটা, ল্যাটিন আমেরিকার প্রায় সব অঞ্চলেই ক্ষতি হচ্ছে, আফ্রিকাতে ক্ষতি হচ্ছে, এশিয়াতেও ক্ষতি হচ্ছে, অস্ট্রেলিয়া, মানে এমন কোনো দেশ নেই, এমন কোনো শক্তি নেই যেখানে করোনার ক্ষতি করছে না। এই হুম। ক্ষতিটা পুষে উঠে কোনো রাষ্ট্র আধিপত্য বজায় রাখতে পারবে কিনা, মানে করোনা পরবর্তী আধিপত্যটা কার হবে বলে আপনি মনে করেন? শুনুন, হ্যাঁ, ধন্যবাদ গালিব ভাই। সুন্দর কোশ্চেন যে করোনা পরবর্তীতে পুরো পৃথিবীতে আধিপত্য কে বিস্তার করবে। জি, আমি যেহেতু যদি এখন সবাই যেহেতু
সবাই যেহেতু মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেহেতু কে আধিপত্যটা নিতে পারে বলে আপনি মানে হুম। মনে করছেন? হ্যাঁ, হাসিফ ভাই, আপনি যদি খেয়াল করেন, আমি একেবারেই যদি মোটা দাগে বলি, যে করোনা পরবর্তী পৃথিবীতে কেউ এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। আমি যদি এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আপনি খেয়াল করবেন যে যে ইউরোপীয় দেশ, যে ইউরোপের কান্ট্রিগুলো এতদিন আমেরিকার কথায় অন্ধভক্ত হয়ে পৃথিবী পুরো বিশ্বব্যাপী আমেরিকার সহযোগী হিসেবে যুদ্ধ কার্যক্রম চালায় গেছে, যেই আমেরিকার সহযোগী হয়ে তারা অস্ত্রের ঝনঝনানি শোনায় গেছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, তারা কিন্তু এখন আমেরিকার দুর্বল নেতৃত্বের পরিচয় পেয়ে গেছে। তারা কিন্তু দেখেছে যে তাদের বন্ধু আমেরিকা হতে পারেনি। সো এটা স্পষ্ট বলা যায় যে আমেরিকা এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। এখন কথা হচ্ছে, আমেরিকা যখন এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না, তাহলে কে করবে? তাহলে স্বভাবতই যে কোশ্চেনটা আমাদের মনে আছে, এই যে করোনা পরবর্তী আধিপত্য কে করবে, এইটার আলোচনার কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে দুইটা কোশ্চেন। এক নাম্বার হচ্ছে আমেরিকা কি তাদের আধিপত্য টিকায় রাখতে পারবে, 2 নাম্বার চীন নাকি রাশিয়া কি আধিপত্যের যে কে নেতৃত্বের জায়গায় যাবে। সো আমি স্পষ্ট করে বলতে পারি, যেহেতু পুরো বিশ্বব্যাপী আমেরিকার দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, তারা যে দুর্বল, তারা যে নিজেদের জনসাধারণকেই সুরক্ষা দিতে পারে না, সেখানে তাদের মিত্র বন্ধুদের কিভাবে সুরক্ষা দেবে, সেই জায়গা থেকে তারা কিন্তু খানিকটা তাদের নেতৃত্বের জায়গা থেকে কিছুটা পিছনে পড়ে যাবে। আমি কিছুক্ষণ আগেও বলেছি যে ইউরোপীয় ইউনিয়নে যখন আলোচনা হচ্ছিল নিরাপত্তা বিষয়ক, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যে প্রধান রয়েছে জোসেফ বোরেল, সে কিন্তু স্পষ্ট করেই বলেছে যে পাশ্চাত্যের শক্তি কমে যাচ্ছে। তার মানে কি, পাশ্চাত্যের শক্তি, পাশ্চাত্যের যে দেশগুলো এখন বিশ্ব নেতৃত্বে আছে, তারা কিন্তু আর নেতৃত্বে থাকতে পারবে না। তাহলে এখন আসি দ্বিতীয় নাম্বার কোশ্চিনে, তাহলে কি চীন যাবে? যদি আমি বলি যে চীন হয়তো নেতৃত্বের সিংহ একটা ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু এটা প্রমাণ করে না যে চীন এককভাবে পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করবে। কারণ হচ্ছে, যখন দেখুন পুরো বিশ্বব্যাপী, যখন পুরো বিশ্বে মুক্ত গণতন্ত্রের চর্চা হয়, সে সময় কিন্তু চীন রাশিয়া আদর্শিক দিক থেকেই, আদর্শিক ভাবেই ইউরোপের কান্ট্রি থেকে আলাদা। সো চীন যতই সাহায্য করুক ইউরোপের কান্ট্রিগুলোকে, যতই সাহায্য করুক আমেরিকা মহাদেশের দেশগুলোকে, তারা কিন্তু আদর্শিকভাবে খানিকটা পেছনে আছে। তারা কিন্তু নেতৃত্বে যাওয়ার মতো এখনো তাদের মতাদর্শে পৌঁছতে পারেনি। হয়তো অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, কিন্তু তার মানে এই না তারা পরিপূর্ণ নেতৃত্বে যাবে। নেতৃত্বে যাবে না। জি, আমি একটা, আপনি ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন যে কোন দেশ আধিপত্য নিতে পারে? আমি 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 যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে আমি সংক্ষিপ্ত আকারে মানে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন যে আমি আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে আমি একটা কোশ্চেন মানে আমি একটা রেফারেন্স দিই। দেখুন, আপনি অল মেজার্স অফ শর্ট অফ ওয়ার নামে বই যে আছে, তার লেখক থমাস জে রাইট, সে কিন্তু বলেছে, সেই বইটা যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু সেই বই স্পষ্ট করেই বলেছে যে পরবর্তী বিশ্ব কিন্তু আর কোনো একক আধিপত্যের ভেতর থাকবে না। কারণ হচ্ছে সংশোধনবাদী দেশগুলো যেগুলো আছে, তারা প্রত্যেকটা তাদের নিজেদের অঞ্চলে আধিপত্য বিস্তার করবে। আমি যদি স্পষ্ট করে বলি, চীন এশিয়াতে আধিপত্য বিস্তার করবে, ইরান পারস্য উপসাগরের অঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার করবে, আমেরিকা হয়তো পারস্য, মধ্যপ্রাচ্য বা পারস্য। আমি মধ্যপ্রাচ্য কথাটা উল্লেখ করিনি এ কারণে, মধ্যপ্রাচ্যে কিন্তু ইরানের আরেকটা শক্তিশালী বিপক্ষ পক্ষ রয়েছে, সেটা হচ্ছে সৌদি আরব এবং কিন্তু ইসরায়েল। সো এখানে আমি এই কারণে মধ্যপ্রাচ্য শব্দটা ব্যবহার করিনি, আমি বলেছি পারস্য উপসাগরের যে দেশগুলো রয়েছে সেগুলো। পুরোপুরি মধ্যপ্রাচ্য আপনি বলতে পারবেন না। তৃতীয়ত, আপনি যদি দেখেন আমেরিকা হয়তো আমেরিকা মহাদেশে খানিকটা আধিপত্য বিস্তার করবে, পাশাপাশি 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 চীন পূর্ব ইউরোপ এবং মধ্য ইউরোপে তারা আধিপত্য বিস্তার করবে। আমি কেন বললাম রাশিয়া পূর্ব ইউরোপ এবং মধ্য ইউরোপে আধিপত্য বিস্তার করবে, তার কারণ
ইউরোপ কিন্তু খানিকটা এখন জ্বালানি নির্ভর হয়ে পড়েছে রাশিয়ার উপর। কারণ আপনি জেনে থাকবেন ইউরোপের যে 300 বিলিয়ন কিউবিক গ্যাস যে তারা নেয় সেটা কিন্তু পুরোপুরি রাশিয়ার থেকে নেয়, এবং এইভাবে তারা যে আরো যে সাহায্য পাচ্ছে এই সময় রাশিয়ার কাছ থেকে, সো ওই জায়গাগুলোতে কিন্তু রাশিয়া তাদের আধিপত্য বিস্তার করবে। সো আমি স্পষ্ট করে মোটা দাগে একটা কথা বলি যে কোনো একটি দেশ স্পষ্ট করে মানে পুরো বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করতে পারবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা যে সক্ষম মানে শক্তিশালী আপনি সামরিক মানে অঞ্চল সামরিক এবং ভিত্তিক একটা শক্তি একটি গড়ে করে উঠবে। রাষ্ট্র দাঁড়াবে। অঞ্চল মানে ভিত্তিক আপনি একটা করে বলতে রাষ্ট্র চাচ্ছেন যে অঞ্চল ভিত্তিক একটি করে রাষ্ট্র হয়তোবা রাষ্ট্র দাঁড়িয়ে যাবে, যারা রাষ্ট্র সেই গড়বে। অঞ্চলের শাসন করবে। হ্যাঁ, এটা কেন বললাম, আপনি এইটার ব্যাখ্যা আরো সুস্পষ্ট করে পাবেন যদি আপনি অল মেজার্স শর্ট অফ ওয়ার এই বইটা পড়ে থাকেন, তাহলে দেখবেন যে আসলেই পুরো বিশ্বে কেউ আর একক আধিপত্যে থাকবে না। জি ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুল হাসান। আমি হাদিউল ইসলামের কাছে আবারও জানতে চাচ্ছি যে কিছু কিছু দেশে মৃত্যুর সংখ্যা 80,000, অর্থাৎ আমেরিকাতে 80,000 হয়ে গেছে, এবং ইউরোপের অনেক উন্নত দেশ, যাদেরকে আমরা উন্নত দেশ হিসেবে জানি, তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, সেসব দেশেও 28,000, 30,000, 25,000 এই যে মৃত্যুর সংখ্যাটা। এবং আবার কিছু দেশে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে উত্তর কোরিয়া, যেটাতে মৃত্যুর সংখ্যা মার্চ মাসে আমরা জেনেছিলাম যে 1 জন করোনা আক্রান্ত হয়েছিল, এই যে তাদের মৃত্যুর সংখ্যাটা একদম নেই। বা রাশিয়ার সংখ্যাটাও আমরা জানি না যে কত হতে পারে, বা আফ্রিকারও অনেক দেশে মৃত্যুর সংখ্যাটা কম, বা তাইওয়ানের মৃত্যুর সংখ্যাটা কম। আমি জানতে চাচ্ছি যে কিছু কিছু দেশে 80,000, 30,000, 50,000 মৃত্যুর সংখ্যা, আবার কিছু দেশে নিতান্তই কম, অর্থাৎ মৃত্যুর সংখ্যা নাই বললেই চলে। আপনার কি মনে হচ্ছে যে এসব দেশ মৃত্যুর সংখ্যা গোপন করছে, না আসলেই সে দেশে মৃত্যুর সংখ্যাটা আসলেই কম? মানে আপনার কি মনে হচ্ছে, এর কারণটা কি? জি গালিব, ধন্যবাদ আপনাকে। জি দেখুন, আমি আপনাকে 8 থেকে 9টি দেশের নাম বলতে পারি: তুর্কমেনিস্তান, নাউরু, এবং নর্থ আমেরিকার একটি কান্ট্রি সামোয়া, সলোমন আইল্যান্ড সহ এরকম প্রায় 8 থেকে 9টি কান্ট্রি আছে যাদের দেশে এ পর্যন্ত একজন মানুষও, নট এ সিঙ্গেল পার্সন, একজন মানুষও তাদের দেশে আক্রান্ত হয়নি। এবং আপনারা দেখেছেন, যদি আক্রান্ত হয়েছেও প্রাথমিক পর্যায়ে, আমরা সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ভিয়েতনামের কথা বলতে পারি। ভিয়েতনাম কিন্তু চায়নার সাথে লাগানো, একদম গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা একটি কান্ট্রি, এবং তাদের দেশের জনসংখ্যাও নেহায়েত কম নয়, প্রায় 9 কোটির মতো মানুষ তাদের দেশে বসবাস করে। এবং তারা শুরু থেকে যে কাজটি করেছে, তারা শুরুতে বর্ডার শাটডাউন করে দিয়েছে, এবং তারা বলেছিল, তাদের দেশের যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা, তারা বলেছিল আমার দেশের যে জনসংখ্যা আছে, আমাদের দেশীয় যে প্রাচুর্যতা আছে, আমাদের দেশীয় যে সম্পদ আছে, এই রিসোর্স থেকে আমার দেশের মানুষকে আমরা নিঃসন্দেহে 2 মাস খাওয়াতে পারবো। এবং তারা দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হলো 268 জন মানুষ তাদের দেশে কোভিড-19 আক্রান্ত হয়েছিল, এবং এই 268 জনের প্রায় সবাই সুস্থ হয়ে উঠেছে। এবং একজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, একজন ব্যক্তি এ পর্যন্ত তাদের দেশে মারা যায়নি, না চিকিৎসা সরঞ্জামের অভাবে, না কোনো মেডিসিনের অভাবে। তাদের এখানে একটি মাত্র কারণে বিদ্যমান ছিল, তারা সবকিছু ওয়েল ম্যানেজমেন্ট ছিল। এবং আপনি যদি বলছেন যে কারণ, হ্যাঁ, এর অবশ্যই সুস্পষ্ট কারণ আছে। প্রথমত হলো, শুরু থেকেই এই ব্যাপারটি নিয়ে চীন এক ধরনের ছেলে খেলা করেছে। চীন এক ধরনের, আমরা ছোটবেলায় যেটা বলতাম কানামাছি খেলা, এটা তারা করেছে, এবং বিশ্ববাসীর সাথে বিশ্ববাসীকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে তারা রেখেছিল। আপনি দেখুন, উহানের যেই প্রভিন্স থেকে সর্বপ্রথম এই কোভিড-19টা ছড়িয়ে পড়লো, তারা কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানেই বললো যে তাদের দেশে আর কোনো কোভিড-19 পজিটিভ আর কোনো পেশেন্ট নেই। ঠিক তার 37 দিন পরে এসেই, আফটার 37 ডেইজে এসেই তারা আবার নতুন করে আরো একজন কোভিড-19 পেশেন্ট খুঁজে পেল। এবং দেখুন, গতকালে নিউজ হয়েছে, এবং তার আগের দিনও নিউজ করেছে, তাদের দেশের যে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রকাশ করেছে আল জাজিরা, যে তাদের দেশে আবারও ক্রমাগত ভাবে বেড়ে চলছে এই সংখ্যাটা। তার মানে দেখুন, আহ এই সংখ্যাটা কিন্তু একেবারে থেমে যায়নি, হয়তো সাময়িক সময়ের জন্য বিরতি দিয়েছিল। তো আমরা এখানে বলতে চাই যে এর পেছনে সুনির্দিষ্ট কতগুলো কারণ আছে। একটি হলো, বর্ডার শুরুতে শাটডাউন করা উচিত ছিল, যেটা করা হয়নি, এবং পাবলিক ট্রান্সপোর্টের রেস্ট্রিকশন দেওয়া। আপনি যদি এগুলো করতে না পারেন, আপনার দেশের মানুষ বাঁচবে না, এটা আপনাকে শুরুতেই মাথায় রাখতে হবে। এবং দেখুন, এখন টেকনোলজি আমাদের হাতের মুঠোয়। আমরা দেখেছি ব্রিটিশ যেই রাষ্ট্রপ্রধান, তিনি নিজের, বরিস জনসন নিজেও আক্রান্ত হয়েছিল, এবং তাদের দেশের যে হসপিটাল গুলো, তারা সেখানে খাবার দিচ্ছে কিভাবে? তাদের দেশে কিন্তু ক্রমাগত ভাবে ডাক্তার, নার্স জীবন দিচ্ছে না, তারা এখানে রোবোটিক্স টেকনোলজি ইউজ করছে।
রোবোটিক্স টেকনোলজি এখন ব্যবহার করা খুব আহামরি ব্যাপার নয়, এটা আমরা চাইলেই সম্ভব। তারা ঔষধ এবং যাবতীয় যে খাবার, তাদের দেশের যে কোভিড-19 পজিটিভ যে আক্রান্ত মানুষগুলো আছে তাদের কাছে রোবোটিক্স টেকনোলজি ব্যবহার করে তারা খাবারগুলো পাঠিয়ে দিচ্ছে। এই সতর্কতা জি, অবলম্বন ধন্যবাদ। করছে বিধায় কিন্তু তারা এখন পর্যন্ত খুব ভালো আছে, এবং এর যে কারণ মিসম্যানেজমেন্ট এর একমাত্র কারণ বলে আমি মনে করি। জি গালিব। না, আপনি আপনি বলতে চাচ্ছেন যে সতর্কতার কারণেই তাদের দেশের মৃত্যুর সংখ্যাটা কম। জি জি, সতর্কতার কারণে। এবং একই সাথে এখানে আরেকটি ব্যাপার বলা যেতে পারে, এখানে বলা যেতে পারে যে মার্কিন গোয়েন্দা সংস্থা তারা একটি বলতে পারেন সন্দেহজনক একটি খবর প্রকাশ করেছে। তারা বলছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করার জন্যই এই ভাইরাসটি ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই প্রাণহানির সংখ্যাটা ক্রমাগত ভাবে বেড়ে চলতেই থাকলো, একইভাবে রাশিয়াও কিন্তু চাইলে এখন তাদের এই অভিযোগটি আবারও উত্থাপন করতে পারে, যদিও আমরা জানি এই জাতীয় অভিযোগের কোনো বেসমেন্ট আছে কিনা। বেসলেস কমপ্লেইন বলে আমরা এগুলোকে মনে করতে পারি। জি গালিব। জি, জি, ধন্যবাদ হাদিউল ইসলাম। আচ্ছা, আমি এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, যে আপনি বলছেন যে তারা সতর্ক থাকার কারণেই তাদের দেশে মৃত্যুর সংখ্যাটা কম। জি, শুনতে পাচ্ছেন কি? জি আমি শুনতে পাচ্ছি, আপনি, আমি শুনতে পাচ্ছি। জি জি। আপনি বলছেন যে তারা সতর্ক থাকার কারণে তাদের মৃত্যুর সংখ্যাটা কম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বা ইউরোপের এই যে উন্নত কান্ট্রি, তারা কি মানে সতর্কতা হয় নাই? তারাও তো জি দেখুন সতর্ক ছিল, তারা যে তাহলে তাদের দেশে জি 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 মৃত্যুর সংখ্যা বাড়লো। জি এটা দেখুন কি তারা যে কারণ? একেবারে তারা যে একেবারে সতর্ক হয়নি ব্যাপারটা কিন্তু এমন একদমই নয়। এখানে আপনাকে দুটি জিনিস বুঝতে হবে। একটি হলো যে বায়োলজিক্যাল ওয়েপনটা আমাদের গোটা বিশ্বকে কাবু করে দিচ্ছে কোভিড-19। আমরা বলছি বা আমাদের চিকিৎসকরা বলছে যে 14 দিন পর্যন্ত একটা মানুষের দেহে এই সিমটমসটা থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন আমাদের বাংলাদেশের যে সেকেন্ড হটস্পট নারায়ণগঞ্জে একজন ইমাম আক্রান্ত হয়েছিলেন। 14 দিন তাকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছিল একটি হসপিটালে। 14 দিন পরে উনি বাসায় ফিরে গেছেন। এর ঠিক 6 দিনের মাথাতে উনি আবারও নতুন করে আক্রান্ত হয়েছেন। আমরা আমাদের দেশীয় একটি উদাহরণ থেকে বলতে পারি যে 14 দিন এটা কোনো ফিক্স টাইম নয়। মিনিমাম একটা মানুষকে 1 মাস অবজারভেশনে রাখতে হবে মিনিমাম। এবং জি, ইউরোপিয়ান জি, কান্ট্রি বলেন আর আমেরিকা বলেন তারাও কিন্তু এই 14 ডেজের এই রুলটা অ্যাপ্লাই করেছে। আমি মনে করি এই যে দেখুন চীনে যখন আক্রান্ত হলো মার্কিনরা কিন্তু তাদের যেই নাগরিকটা ছিল, মার্কিন যে সিটিজেন ছিল তাদের জি, সবাইকে নিয়ে গেছে তাদের দেশে। জি, জি, এবং দেখুন ধন্যবাদ। তাদেরকে এই 14 দিনের নিয়মটা অ্যাপ্লাই করাছে। জি, এই 14 দিন ইজ নট সাফিসিয়েন্ট ফর কোভিড-19 এফেক্টেড। জি, জি গালিব। ধন্যবাদ হাদিউল ইসলাম। জি, ধন্যবাদ হাদিউল ইসলাম। আমি মাহমুদুল হাসানের কাছে আবারও জানতে চাচ্ছি যে এই যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্য পুরোপুরি তেল নির্ভর একটি দেশ। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যারা শাসন করে প্রায় সব দেশে তেল নির্ভর দেশ। এবং আপনি জানেন যে বর্তমানে তেলের দাম খুবই কম, মাইনাসে চলে গেছে, -$37 চলে গেছে। এই যে তেলের দাম কমে যাচ্ছে, তারা যে তেল ভিত্তিক যে অর্থনীতিটা যেসব দেশে চলতো, এদের পরবর্তী অবস্থাটা কেমন হতে পারে? এরা তো কোনো তেল বিক্রি করতে পারছে না, তেলের কোনো গ্রাহক পাচ্ছে না, পুরোপুরি এদের অর্থনীতিটা তেলের উপরে নির্ভরশীল। আপনি কি মনে করছেন এই যে তেল বাণিজ্যটা, আসলে মধ্যপ্রাচ্যের যে তেল বাণিজ্য, এটা নিয়ে আপনি কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ গালিব ভাই। আপনি যদি খেয়াল করেন আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। আপনি জানেন যে আরব যে কান্ট্রি গুলো আছে, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, প্রত্যেকটা দেশ কিন্তু তেল নির্ভর। তাদের কিন্তু যে অর্থনীতি সেটা কিন্তু তেল নির্ভর, এবং এই যে তাদের অর্থনীতি তেল নির্ভর, কিন্তু তাদের কিন্তু সরকারি ব্যয় এটা কিন্তু অন্যান্য যে কোনো দেশের চেয়ে বেশি। এর ফলে তারা যখন আয় ব্যয়ের হিসাব করতে যায় তখন তাদেরকে মাথায় রাখতে হয় যদি প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $70 করে হয়, তাহলে কিন্তু তাদের সরকারি আয় ব্যয়ের যে সামঞ্জস্যতা সেইটা আছে, সেইটা রক্ষা হয়। কিন্তু আপনি খেয়াল করবেন এই যে করোনা মধ্যবর্তী যে সময়ে, তখন কিন্তু তেলের দাম প্রতি ব্যারেলে $20 নেমে আসে। এর ফলে স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট যে এটাই পরিসংখ্যান দিয়ে যদি আপনি আলোচনা করেন, এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের রাজনীতি, আরবের জীবন সবকিছু কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হবে। তাদের জীবনযাত্রায় কিন্তু আমূল একটা পরিবর্তন আসবে। এবং শুধু আরব বিশ্ব না, এর পাশাপাশি যে আপনি দেখবেন যে পারস্য উপসাগরীয় যে দেশগুলো আছে, ইরান, ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন, তাদের
প্রত্যেকটা দেশের কিন্তু জীবনযাত্রার একটা আমূল পরিবর্তন আসবে। শুধু যে এই তেলকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রারই আমূল পরিবর্তন আসবে তা নয়, আপনি জানেন এই তেলকে কেন্দ্র করে পুরো বিশ্বব্যাপী যে রাজনীতি হয়, ইহুদিরা যে রাজনীতি করে, ইহুদিদের যে রাজনীতি পুরো বিশ্বব্যাপী, তাদের যে লবিস্ট, আমেরিকার যে রাজনীতি পুরো বিশ্বব্যাপী এই তেলকে কেন্দ্র করে, এই তেলকে কেন্দ্র করে যে অস্ত্রের ঝনঝনানি, সব ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলবে এই করোনা পরিস্থিতিতে যে তেলের বাজার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছুটা দেশ, কয়েকটা দেশ হয়তো লাভবান হবে। সেরকম কয়েকটা দেশ আপনি যদি লক্ষ্য করেন, যে আমি চীনের নাম বলতে পারি, আমি ভারতের নাম বলতে পারি। কেন এই দেশগুলোর নাম বলতেছি? কারণ হচ্ছে যখন পুরো বিশ্বব্যাপী তেল উৎপাদনকারী যে দেশগুলো, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, যে দেশগুলো রয়েছে, ইরান, ইরাক, যে দেশগুলো রয়েছে, তারা যখন অধিক পরিমাণে তেল উৎপাদন করতেছে, কিন্তু যে পুরো বিশ্বব্যাপী সেই তেলের চাহিদা নেই, কারণ এভিয়েশন একদম বন্ধ হয়ে আছে, ট্রান্সপোর্টেশন একদম বন্ধ হয়ে আছে, মানুষের যে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে কলকারখানা সেগুলো বন্ধ হয়ে আছে। আপনি লক্ষ্য করবেন যে তেলের যে দরকার সেইটা খানিকটা কমে গেছে, কিন্তু এর মধ্যেও কারা লাভবান হবে সেটা আপনাকে বুঝতে হবে। দেখতে হবে কোন দেশগুলোর তেল ধারণ ক্ষমতা বেশি। আপনি যদি চীনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন চীন 1 বছরের তেল ধারণ করার মতো তাদের সক্ষমতা রয়েছে, ভারতের 6 মাস তেল ধারণ করার মতো সক্ষমতা রয়েছে। সো এই তেলকে বাণিজ্য করে আমি যদি মোটা দাগে বলতে চাই, মধ্যপ্রাচ্যের জীবন পরিবর্তন হবে। মধ্যপ্রাচ্যের জীবনের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যে যুক্ত অস্ত্র ব্যবসা রয়েছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, তাদের জীবন পরিবর্তন হবে। আমি একটু থেমে দিচ্ছি মাহমুদুল হাসান, আপনাকে একটু থেমে দিচ্ছি। আমাদের একটা এখানে প্রশ্ন এসেছে, কানিস ফাতেমা প্রশ্ন করেছে যে চীন যদি প্রভাব বিস্তার করে এশিয়াতে, তাহলে বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রভাব কমবে কিনা, বা এইরকম ভারতের যে প্রভাবটা। হ্যাঁ, মানে খুবই ভালো কোশ্চেন। আমি ওকে, আমি এর আগেই বলেছি যে করোনার যে পরিস্থিতি, তাতে কোনো একটি দেশ আধিপত্য বিস্তার করবে না। সো এখানে স্পষ্ট হয় যে চীন এশিয়াতে আধিপত্য বিস্তার করবে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখানে চীন আধিপত্য বিস্তার করলে ইন্ডিয়ার অবস্থা কি হবে, এটাই তো কোশ্চেন ছিল। এটাই, আচ্ছা দেখুন, চীন যেভাবে সক্ষম অর্থনীতিতে এবং সামরিক খাতে, যেভাবে সক্ষম, আপনি কিন্তু ইন্ডিয়া হয়তো আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে, তাতে ইন্ডিয়া বেশ বাংলাদেশের উপর প্রভাব ফেলবে, কিন্তু এশিয়াতে আপনি বলতে পারেন না যে ইন্ডিয়া ব্যাপক প্রভাব ফেলবে। যদি আপনি বাংলাদেশের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এবং যে জায়গাগুলোতে, যেই দেশের সঙ্গে ইন্ডিয়ার সীমান্ত খুব বেশি সম্পৃক্ত রয়েছে, বেশি পরিমাণে বর্ডার রয়েছে, সেই দেশগুলোতে ইন্ডিয়া খানিকটা তাদের আধিপত্য বিস্তার করবে, কিন্তু তার মানে এই না ইন্ডিয়া পুরো এশিয়াতে আধিপত্য বিস্তার করবে। আমি যদি আরো স্পষ্ট করে বলতে চাই, আপনি যদি গত কয়েকদিনের ইন্টারন্যাশনাল নিউজ গুলো দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ইন্ডিয়া ইতিমধ্যেই তিব্বতের যে তাদের তীর্থস্থান রয়েছে, যে সেখানে কিন্তু তারা ইন্ডিয়া, নেপালকে অগ্রাহ্য করে তারা কিন্তু সেখানে রাস্তা তৈরি করেছে। তো এখানে আপনি বুঝতে পারেন যে চীন, ভারত ঘেঁষা যে দেশগুলো আছে, আমি স্পষ্ট করে বলতেছি যে ভারত ঘেঁষা যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ইন্ডিয়ার প্রভাব বাড়বে। স্পষ্ট করেই আমেরিকা যখন কমে যাবে, তারা তাদের মিত্র দেশ হিসেবে ভারতকে সহযোগিতা করবে। সেই সাহস নিয়ে তারা যে বর্ডার ঘেঁষা যে অধিক যে দেশগুলো রয়েছে তাদের ঘেঁষা, তাদের সেই দেশগুলোতে তারা আধিপত্য বিস্তার করবে, এবং চীন সেটা দিতে চাইবে না। এই জন্য চীন এবং ভারতের মধ্যে একটা যে সংঘর্ষ সেটা তৈরি হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশ্লেষণ করলে বাংলাদেশের সরকারের যে নীতি রয়েছে যে সবাই বাংলাদেশের বন্ধু, কেউ শত্রু না, সেদিক থেকে লক্ষ্য করলে বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো দুদেশকেই মেইনটেইন করে একটা অর্থনৈতিক উন্নয়নের দিকে যাত্রা করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ইন্ডিয়া এবং চীন দুদেশই বাংলাদেশে প্রভাব বিস্তার করবে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া খানিকটা বেশি। জি, ধন্যবাদ। আদিউল ইসলামের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে মহামারীটা, করোনা মহামারী, যে ব্যাপকতা, 3 লক্ষের অধিক মারা গেছে, এটা কি আগে থেকে সতর্ক হওয়া যেত না?
তাহলে হয়তো বা মৃত্যুর সংখ্যাটা কমতো। বা আপনি কি মনে করছেন যে বিশ্ব নেতারা আসলে কেন আগে থেকে সতর্ক হলো না? আপনার জি অন্তত দেখুন, সতর্ক হলে তো জনগণকে তো বাঁচানো যেত, এই 3 লক্ষের মতো তো আর মৃত্যু হতো না। আপনি কি মনে করছেন জি যে তাদের নিঃসন্দেহে সতর্ক না নিঃসন্দেহে। হওয়ার কারণটা কি? জি দেখুন, এখানে যারা আমাদের অ্যাম্বাসেডর ছিল, যারা ডিপ্লোমেট ছিল, নিঃসন্দেহে তারা, আমি যতদূর বিশ্বাস করি যে তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে এই নিউজগুলো তারা যথাযথভাবে রিচ করতে পারেনি। ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এখানে একটা ভয়াবহ তাণ্ডবের সৃষ্টি হয়েছে। এবং একই সাথে আরেকটি ব্যাপার আপনাকে আমি মেনশন করতে চাই। দেখুন যে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প এই অবস্থা আসার পর থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছে, যেটি নিঃসন্দেহে ইম্যাচিউর বিহেভিয়ার প্রকাশ করে তাদের, নিঃসন্দেহে। কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হলো আমাদের আক্রান্ত যে মানুষগুলো আছে, এফেক্টেড মানুষগুলোকে আমাদের যে কোনো মূল্যে তাদের জীবন রক্ষা করা। আমরা কিন্তু এটি খুব গুরুত্বের সাথে দেখতে পারছি না যে তারা এই কাজগুলো করে যাচ্ছে। হ্যাঁ, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, আমাদের টেকনোলজিস্ট, তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এখানে বিশ্ব নেতাদের যেই গ্লোবালি যে কন্ট্রিবিউশন থাকার কথা ছিল, তাদের যে ইম্পর্টেন্ট রোল প্লে করার কথা ছিল, যথাযথ যে উদ্যোগ নেবার কথা ছিল, আমরা সেখানে যথেষ্ট ল্যাকিংস দেখতে পাচ্ছি। একই সাথে এখানে আরেকটি ব্যাপার আপনাকে বলতে চাই, ডিপ্লোম্যাটিক যে ভূমিকাটা এখানে থাকার কথা ছিল, আমরা শুধু দেখছি যে এখানে এই 4 লক্ষ 5 লক্ষ পিপিই প্রদান করছে এক দেশ আরেক দেশকে, এরপরে চিকিৎসা সরঞ্জামাদি এক দেশ আরেক দেশকে দিয়ে, মানে মানবিক যেই সহায়তার দিকটা তারা শুধু সেটি বজায় রেখেছে। কিন্তু এর পাশাপাশিও যে ধরুন গবেষণা কার্যক্রমে যে পরস্পরের অংশীদারিত্বের যে ব্যাপারটি গ্লোবালি যে এখন এটি ছড়িয়ে পড়েছে, রিসার্চের ব্যাপারটা তো আসলে এরকম যে ধরুন এটা শেয়ারের ভিত্তিতে হতে পারে। যেমন ধরুন বাংলাদেশের আহ ডাক্তার বাবা মেয়ে, ডাক্তার সেজুতি সাহা, ডাক্তার সুনীল কুমার সাহা, তারা যে জিনোম সিকোয়েন্সটা আবিষ্কার করেছে, এটা কিন্তু বহির্বিশ্ব, তারা এই জিনোম সিকোয়েন্সের যেই তারা যেটি আবিষ্কার করেছেন এটি তারা বহির্বিশ্ব এটি পার করে জি, দিয়েছেন। একইভাবে এই যে রিসার্চে যে পারস্পরিক যেই জি, ধন্যবাদ। অংশীদারিত্ব, এইভাবে যেই সহায়তা হওয়ার কথা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই সবগুলো কারণ একত্রিত হয়ে আজকে এই ভয়াবহ তাণ্ডব লীলার সৃষ্টি হয়েছে। জি জি, গালিব। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ হাজুল ইসলাম। আমি মাহমুদুল হাসানের কাছে আবার ফিরে আসছি। তা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে করোনার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আহ, কোনো আমাদের শিল্প কারখানা চলছে না, পরিবহন সেক্টর অফ আছে। এই যে পরিবেশের উপরে যে একটা প্রভাব পড়েছে, এর কারণে দেখবেন আপনি অনেক সমুদ্র অঞ্চলের দেশগুলোতে সামুদ্রিক প্রাণীগুলো মানে অর্থাৎ সমুদ্র বন্দরে তারা ফিরে আসতেছে। মানে এই যে পরিবেশের উপরে যে পরিবর্তনটা, এ নিয়ে পরিবেশবাদীদের আসলে চিন্তা ভাবনাটা কি? আচ্ছা পরিবেশবাদীরা কি খুশি? কারণ পরিবেশ আচ্ছা সে আবার তার আগের রূপে ফিরে আসে, মানে ফিরে আচ্ছা আসে। আচ্ছা আচ্ছা দেখুন, আপনি যে বললেন যে করোনার কারণে গাড়ি ঘোড়া বন্ধ, মানুষের কলকারখানা বন্ধ, এর ফলে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, সমুদ্রের প্রাণীগুলো তাদের স্বাচ্ছন্দ্যময় জীবনে ফিরে এসেছে। এখানে আমি একটু প্রবাদ দিয়ে যদি শুরু করি, খুব বেশি হয়তো এখানে খারাপ হবে আরেকটি, না। যে আমি আমি আরেকটি মানে যে আপনি এখানে আরো একটু প্রশ্নটা যোগ করে দিই, সেটি হচ্ছে যে এই যে করোনার কারণে বিভিন্ন দেশে যুদ্ধগুলো বন্ধ আছে, সেখানে যে একটা প্রাকৃতিক যে একটা ক্ষতি হচ্ছিল যুদ্ধের কারণে, এই ক্ষতিটাও এখন হচ্ছে না। আপাতত এই ক্ষতিটাও বন্ধ আছে, প্রাকৃতিক যে ক্ষতিগুলো যুদ্ধের কারণে সেখানকার পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল। করোনার কারণে এই সব দেশের যুদ্ধ বন্ধ, এবং এই যে পরিবেশটা আবার মানে পূর্বের অতীতের যে মানে পরিবেশ, এটা আবার ফিরে আসছে। এর মানে আসলে আপনি কি, মানে আপনি এটা কি মনে করছেন যে পরিবেশের জন্য তো এটা করোনা একটা আশীর্বাদ হিসেবে এসেছে? আচ্ছা মানব জাতির জন্য এটা নিশ্চয়ই মহামারী, কিন্তু হুম, পরিবেশের জন্য কিন্তু পরিবেশ এটা একটা আশীর্বাদ হিসেবে এসেছে। তো আপনি কি মানে বলতে আচ্ছা চাচ্ছেন যে আসলে পরিবেশবাদীরা আসলে কি চিন্তা দেখুন ভাবনা করছে? দেখুন একটা প্রবাদ আছে, যে আহ, একটা প্রবাদ আমি শুনেছিলাম যে হাতি কাদায় পড়লে নাকি চামচিকাও লাথি টাথি মারে, মানে মাতঙ্গ পড়িলে কাদায় পতঙ্গও লাথি মারে, এই রকম ব্যাপার। তো এখন এই যে পরিবেশটা সুন্দর হয়েছে, এটা কিন্তু যে পরিবেশবিদদের যে এতদিনের আন্দোলন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবেশ সুন্দর হয়নি। আপনাকে লক্ষ্য রাখতে হবে পরিবেশটা সুন্দর হয়েছে একটা যখন আমরা এখন একটা মহামারীর ভেতর আছি, যখন আমাদেরকে বাধ্য হয়েই ঘরে থাকতে হচ্ছে, যখন আমাদেরকে বাধ্য হয়েই কার্বন ডাই অক্সাইডের ব্যবহার কমাতে হচ্ছে, যখন আমাদেরকে বাধ্য হয়েই গাড়ি ঘোড়া কমাতে হচ্ছে, তখন কিন্তু পরিবেশটা সুন্দর হয়েছে। এখন কথা হচ্ছে, এটা হয়তো পরিবেশবিদরা এখন অনেকটাই খুশি, তারা বেশ উচ্চ বাক্য
করে প্রশংসা করতেছে যে পরিবেশ সুন্দর হচ্ছে, কিন্তু তার মানে এই না যে এটা পরিবেশের জন্য আজীবন টিকে থাকবে। পরিবেশবিদদের আশঙ্কা যে এই যে আজকের মহামারীর কারণে যে পরিবেশ সুন্দর হয়েছে, এটা অনেক আগেই হওয়ার কথা ছিল যদি মানুষ সচেতন হতো। এই যে সচেতনতার অভাব, এ কারণেই কিন্তু পরিবেশটা খারাপ হয়েছে। এবং একইভাবে পরিবেশবিদরা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে যে করোনা মহামারী এটা পরিবেশের একটা অভিশাপ হতে পারে। কেন? আমি যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টের সেন্টার পরিচালক ডক্টর অ্যারন বার্নস্টাইনের মতামত নিই, যদি আপনি ডক্টর অ্যারন বার্নস্টাইনের মতামত দেখেন, তাহলে উনি বলেছে যে এই যে পরিবেশের যে দিনে দিনে যে আমাদের তাপমাত্রা উত্তাপ যেটা বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু উত্তপ্ত এলাকার প্রাণীগুলো মেরু অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে। এর ফলে ওই প্রাণীগুলোর কিন্তু জীবনে একটা পরিবর্তন আসতেছে। তারা কিন্তু মেরু অঞ্চলে গিয়ে মেরু অঞ্চলের যে জনবসতি, যে প্রাণীগুলো, তাদের সঙ্গে তাদের জীবনের খাপ খাওয়ানোর চেষ্টা করতেছে। এর ফলে তারা সেই জায়গাতে যখন খাপ খাওয়াতে পারছে না, তারা কিন্তু তাদের সংস্পর্শে এসে এই মরু অঞ্চলের প্রাণীগুলো কিন্তু তাদের যে জীবাণু, তাদের দেহের ভিতর যে অণুজীবগুলো আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে বিপর্যয় হতে পারে বলে পরিবেশবিদরা আশঙ্কা করতেছে। আমি যদি আরেকটা টার্ম ব্যবহার করি, যদি আপনি হয়তো জেনে থাকবেন, পাম ফ্রস্ট নামে একটা টার্ম আছে। সেই পাম ফ্রস্টটা কি? আমি যদি স্পষ্ট করে বলি যে পাম ফ্রস্ট হলো -23 থেকে -68 ডিগ্রি যে তাপমাত্রা, যে সেলসিয়াস, যে -23 থেকে -68 ডিগ্রি যে সেলসিয়াস, এই তাপমাত্রাকে বলা হয় পাম ফ্রস্ট। এই পাম ফ্রস্টে কিন্তু হাজার হাজার বছর অনেক অণুজীব, অনেক ভাইরাস জীবিত থাকতে পারে। আমি কয়েকদিন আগে একটা ডয়েস ভেলের একটা রিপোর্ট পড়তেছিলাম, সেখানে দেখতেছি যে রাশিয়ার বরফ আচ্ছাদিত অঞ্চলে একটা পাখির মৃতদেহ পাওয়া গেছে, এবং সেটা নিয়ে গবেষকরা যখন গবেষণা করলো, রাশিয়ার গবেষকরা, তখন কিন্তু তারা দেখলো এই পাখির মৃতদেহটা কিন্তু প্রায় 900 থেকে 1000 বছর আগেকার একটা মৃতদেহ। কিন্তু তারা দেখলো এই মৃতদেহটা এমন অবস্থায় আছে যেন মনে হচ্ছে এটা কালকে এটা মারা গেছে। সো তারা প্রমাণ করতে চাচ্ছে এইটাই যে এই যে পাম ফ্রস্ট -23 থেকে -68 ডিগ্রি যে সেলসিয়াস, এতে কিন্তু অনেক জীবরা কিন্তু জীবিত থাকতে পারে, যেগুলো মানুষের জন্য হুমকি স্বরূপ। মানে আল্লাহ তাআলা এভাবেই পরিবেশকে সৃষ্টি করেছে যে মেরু অঞ্চলে অণুজীবরা, ভাইরাসরা তারা বরফের ভেতর থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মানুষরা যখন পরিবেশকে ধ্বংস করে ফেলছি, পরিবেশকে যখন উত্তপ্ত করে ফেলছি, যখন মেরু অঞ্চলের বরফগুলো যখন গলে যাচ্ছে, তখন কিন্তু এই জীবগুলো আর বরফের ভেতর থাকছে না, তারা বেরিয়ে আসতেছে। আপনি যদি আরো গভীরভাবে যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে কিছুদিন আগে যখন অ্যানথ্রাক্সের যখন প্রভাব ছড়ায় পড়ছিল পুরো বিশ্বব্যাপী, তখন কিন্তু এই অ্যানথ্রাক্স কিন্তু এসেছিল মেরু অঞ্চলের একটা অণুজীব থেকে। তার মানে গবেষকরা এটা বলতে চাচ্ছে যে মেরু অঞ্চলে বরফের ভিতর অনেক রকমের ভাইরাস অণুজীবগুলো আছে, সেগুলো বের হচ্ছে শুধু মাত্র মানুষের সৃষ্ট কাজের কারণেই। সো আমরা যদি সতর্ক হই, পরিবেশও ঠিক থাকবে, পরিবেশের উপর এইরকম করোনার মতো কোনো মহামারীও আঘাত হানতে পারবে না। এখন সাময়িকভাবে পরিবেশবিদরা এখন করোনার মধ্যে যে সমুদ্র দেখতেছে, যে চিরচেনা যে গাছের রূপ দেখতেছে, চিরচেনা যে পশু পাখির কলরব দেখতেছে, তাতে হয়তো খানিকটা স্বস্তি প্রকাশ করলেও তারা কিন্তু দীর্ঘমেয়াদী স্বস্তি প্রকাশ করেনি। তারা কিন্তু বারে বারে তাগাদা দিচ্ছে যে আমরা যেন পরিবেশকে সুরক্ষিত রাখি, আমরা যেন আমাদের পরিবেশ দূষণটা কমায় দিই, যাতে করে যে মেরু অঞ্চলে বরফের ভেতর যে অণুজীব গুলো আছে, পার্মফ্রস্টে যে অণুজীব গুলো থাকে, তারা যেন বের হয়ে মানুষের সংস্পর্শে এসে অ্যানথ্রাক্স, সার্স, মার্স এবং ইবোলা, করোনা ভাইরাসের মতো ভাইরাসগুলো ছড়াতে না পারে। আমি যদি আরো স্পষ্ট করে বলি, দেখুন ডেভিড লেপোলো ইনি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সম্ভবত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন পরিবেশবাদী, একজন শিক্ষক। উনি কিন্তু বলেছে যে পরবর্তী যে ভাইরাসটা, সেইটা কিন্তু আসার সম্ভাবনা আছে ব্রাজিলের অ্যামাজন থেকে। কারণ হচ্ছে আমরা জানি কয়েকদিন আগে অ্যামাজনের
অ্যামাজনের যে ভয়াবহতার আমরা দৃশ্য দেখেছি, অ্যামাজন যেভাবে পুড়েছে, তাতে কিন্তু অ্যামাজনের আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে অ্যামাজনের যে যে প্রাণীদের জীবন সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু মানুষের বসবাসের জায়গাগুলোতে এসেছে, এর ফলে তারা মানুষের সাথে তাদের জীবনের খাপ খাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু যখন মানুষের সাথে খাপ খাওয়াতে পারবে না, তাদের ভিতর যে অণুজীব ভাইরাস গুলো আছে সেটা ছড়াই ফেলবে, মানুষ আক্রান্ত হবে। এই কাজটাই কিন্তু হয়েছে চীনের ওয়াহানে। এখানে পরিবেশের ক্ষতি হচ্ছে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? মানে পরিবেশের ক্ষতি হচ্ছে, আমি মোটার আগে বলতে চাই, যদি মানুষ সচেতন না হয়, পরিবেশের দিকে নজর না দেয়, তাহলে করোনার মতো মহামারী আরো আসবে। কারণ অ্যানথ্রাক্স, সার্স, মার্স এইসব মহামারী কিন্তু সবগুলো আপনি লক্ষ্য করবেন প্রাণী থেকে মানুষের দেহে এসেছে। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো, আপনারা দুজনেই আপনারা বলবেন যে আসলে এই যে করোনার কারণে অর্থনৈতিক অবস্থাটা কেমন হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক ভাবে এখন স্থবিরতা চলছে প্রত্যেকটা দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের ডলারের অলরেডি পতন ঘটেছে, অর্থাৎ ডলারের দাম কমে গেছে। মধ্যপ্রাচ্যে তেল বাণিজ্য, তারা তেল বিক্রি করতে পারছে না। এই যে সামগ্রিকভাবে, এবং চীনের যে ব্যবসা বাণিজ্য সেটাও সে করতে পারছে না এই যে করোনার কারণে। ইউরোপীয় ইউনিয়নের যে তাদের যে ব্যবসা বাণিজ্য তারা সেটাও করতে পারছে না। এক কথায় বলতে গেলে আমরা যদি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, সেখানেও একটা স্থবির অবস্থা, ইউরোপেও স্থবির অবস্থা, মধ্যপ্রাচ্যে তেলের একটা স্থবিরতা, এশিয়াতে চীন একটা বাড়তি একটা অর্থাৎ উঠতি শক্তি হিসেবে সে উঠতেছিল, নতুন শক্তি হিসেবে সে আসতে চাচ্ছিল, কিন্তু সেখানেও তার অর্থনৈতিক স্থবিরতা। এই সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থাটা আপনারা কি মনে করছেন, কেমন হতে পারে? একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমি আদিউলের থেকে শুনতে চাচ্ছি। আদিউল ইসলাম। জি গালিব, জি দেখুন, স্লোলি বাট শিওরলি আমরা নিঃসন্দেহে একটি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছি। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস তার পুনরাবৃত্তি করে। আমরা দেখেছি 1918 থেকে 1920 অর্থাৎ 1918 থেকে 1920 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল। ঠিক তার 100 বছর আগে 1820-তে, দ্যাট মিনস 1820 খ্রিস্টাব্দেও এরকম আরো একটি ভয়াবহ মহামারী হয়েছিল। ঠিক 2020-এ এসে আমরা কি দেখছি, যে এরকম আরো একটি মহামারী নতুন করে আমাদের অ্যাটাক করেছে। দেখুন, অর্থনৈতিক অবস্থা যে এখনই আমাদের টালমাটালে হয়ে গেছে, আমরা কিন্তু আপনার যে প্রশ্ন আপনি করেছেন যে পশ্চিমা কান্ট্রি, তাদের অলরেডি একটি পতন হয়েছে, তাদের শেয়ার বাজার বলুন, স্টকস বলুন, সবকিছুতেই মোটামুটি একটা নিম্নমুখী একটা প্রবণতা আমরা সেখানে লক্ষ্য করছি। এটি তো খুবই স্বাভাবিক একটি প্রবণতা মাত্র। দেখুন, আমাদের যেই প্রধানতম যেই ইনকাম সেক্টর, আইটি সেক্টর বলেন, এরপরে মেডিসিন সেক্টর বলেন, সবকিছু তো স্টপ হয়ে আছে। খুব স্বাভাবিকভাবেই এটার সাথে সম্পৃক্ত যে মানুষ, বিশেষ করে শ্রমিক লেভেলের যে মানুষরা, তারা কিন্তু নিঃসন্দেহে একটি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমরা আজ করলে দেখতে পারি। একইভাবে আপনি খেয়াল করলে দেখবেন যে কিছু দেশে ইতোমধ্যে লকডাউন খুলে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়েছে। এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি, গ্রিকে দেখেছি, এরপরে ব্রিটিশ কতগুলো আলাদা আলাদা স্টেটে দেখেছি। এবং আমরা এটাও খেয়াল করেছি যে গ্রিক সরকার বাধ্য হয়ে সীমিত আকারে মোটামুটি কিছু কিছু অর্থনৈতিক যে কার্যক্রম, তাদের যেই ইনকাম সোর্স বিশেষ করে, হ্যাঁ, এগুলো তারা সীমিত আকারে চালু করার অনুমতি দিয়েছে, যদিও তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। অর্থনৈতিক যাতে বিপর্যয় না ঘটে, এজন্য তারা সীমিত আকারে অনেক কিছু চালু রেখেছে বিভিন্ন দেশের সরকার। জি জি জি, যেহেতু অনেকেই বলছে যে একটা দুর্ভিক্ষের মতো ভয়াবহ পরিস্থিতি দাঁড়াতে পারে, সেখান থেকে যেন কিছুটা হলেও তারা রিকভার করতে পারে। দেখুন, একটা দেশ তো দাঁড়িয়ে থাকে তার অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে ভিত্তি করে, তো সেই অর্থনৈতিক মেরুদণ্ডটা রক্ষা করার জন্য একটা সরকারের বিশাল চ্যালেঞ্জ। জি গালিব, ধন্যবাদ। মাহমুদুল হাসান, আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই, একদম শেষ পর্যায়ে। আচ্ছা গালিব ভাই, আমি প্রথমেই 2টা মিনিট চেয়ে নেব, প্রথমেই আপনার কাছে 2টা মিনিট চেয়ে নেব। যে আমি কিন্তু আমার পূর্ববর্তী যে বক্তা ছিল হাদিউল ভাই, উনার সঙ্গে বেশ খানিকটা একমত, যে পুরোপুরি প্রায় একমত, যে বিশ্ব যে একটা অর্থনৈতিক
একটা মন্দার মধ্যে পড়বে, অর্থনৈতিক যে একটা মন্দার মধ্যে পড়বে, মহামন্দার মধ্যে আমি বলতেছি পড়বে, সেটা স্বাভাবিক। কারণ আপনি দেখেন, আমি কিছুক্ষণ আগে আলোচনা যখন করতেছিলাম তখন কিন্তু আমি স্পষ্ট করে বলেছি যে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ তাদের অর্থনীতি সংকোচন করেছে। যেমন ধরেন গ্রিস 10% করেছে, স্পেন 9% তাদের অর্থনীতি সংকোচন করেছে, জার্মানি 6%, ফ্রান্স 8.5% করেছে। আপনি যদি দেখেন অর্থনীতি প্রত্যেকটা দেশ যখন সংকোচন করে ফেলছে তখন কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আর তেমন থাকে না, তাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড সেটা কিন্তু খানিকটা দুর্বল হয়ে পড়ে। আপনি যদি এখন মোটা দাগে কয়েকটা ব্যবসার কথা আমি বলি, যদি গাড়ির ব্যবসা বিজনেসের দিকে তাকায়, তাহলে যদি আপনি দেখেন যে চীন প্রতি বছরে প্রায় 1,40,00,000 ব্যারেল তেল আমদানি করে, কিন্তু তারা কিন্তু করোনার কারণে 1 কোটি ব্যারেল তেল আমদানি বন্ধ করে ফেলেছে। কারণ কি? তাদের কারখানা, অফিস, আদালত, তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ। যখন ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা বন্ধ থাকবে, আলটিমেটলি তাদের অর্থনীতিতে এটা কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে। আপনি জেনে থাকবেন যে উহানে যেখানে করোনা আক্রমণ করেছে সেখানে হুন্ডা, নিশান, জেনারেল মোটরস এর মতো যে হুন্ডা কোম্পানিগুলো রয়েছে, বাইক কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ। এর ফলে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে পুরো বিশ্বব্যাপী প্রায় 10% গাড়ির বিক্রি কমে গেছে। এর ফলে কিন্তু অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। আমি যদি এখন মোটা থেকে আরেকটা বড় বিজনেসের কথা, আমরা এতক্ষণ শুধু আইটি সেক্টরের কথা আলোচনা করলাম, গার্মেন্টস এর কথা আলোচনা করলাম, আমরা গাড়ি নিয়ে আলোচনা করলাম, তেল নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা কিন্তু পর্যটন নিয়েও আলোচনা করতে পারি। পর্যটন কিন্তু আমাদের অর্থনীতির যে চাকা তাকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি WTTC, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কর্পোরেশনের দিকে তাকাই, তারা কিন্তু ইতিমধ্যেই একটা মতামত দিয়েছে, তারা কিন্তু বিশ্লেষণ করেছে যে পুরো বিশ্বব্যাপী যে এই পর্যটন শিল্পের সঙ্গে জড়িত 50 মিলিয়ন মানুষ, তাদের কিন্তু জীবিকার যে পথ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ট্যুরিজম যে সেক্টর গুলো রয়েছে, যে কোম্পানিগুলো রয়েছে ট্যুরিজম সেক্টরের সাথে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে কিন্তু প্রায় পর্যটন খাতে কিন্তু প্রায় 25% যে অর্থনৈতিক ভাবে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, যা আর্থিকভাবে বিশ্লেষণ করলে 21 বিলিয়ন ইউরোর মতো ক্ষতিগ্রস্ত করবে পুরো বিশ্বব্যাপী যে পর্যটন শিল্প রয়েছে। এভাবে আপনি যদি আলোচনা করেন, বাংলাদেশে যদি আসেন, তাহলে দেখবেন বাংলাদেশের প্রধান যে চালিকা শক্তি, যে রেমিটেন্স, যে আমাদের রেমিটেন্স ফাইটার আমরা যাদেরকে বলি, তারা কিন্তু যখন মধ্যপ্রাচ্য, অন্যান্য ইউরোপীয় কান্ট্রি থেকে তাদেরকে যখন ফেরত দেওয়া হবে, তখন কিন্তু বাংলাদেশের রেমিটেন্স আয় কমে যাবে। বাংলাদেশের গার্মেন্টস এর যখন ক্রেতা থাকবে না, তখন আয় কমে যাবে। সো মোটা দাগে পুরো বিশ্বব্যাপী অর্থনীতি একটা ক্ষতিগ্রস্ত হবে, একটা ক্ষতির চেহারা দেখবে। ধন্যবাদ। আপনাদের দুজনের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে করোনার কারণে মানব জাতি আসলে এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যেটা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশের, আমরা যেটা বলছিলাম যে পরিবেশেরও মারাত্মক হয়তো ক্ষতি হতে পারে, যেহেতু পরিবেশের ক্ষতি হবে। পরিবেশের ক্ষতি হবে যদি আমরা করোনা পরিবর্তে সচেতন না হই, পরিবেশের দিকে যদি আমরা নজর না দিই। আমাদের নিজেদের সচেতনতাই আসলে পরিবেশকে রক্ষা করতে পারে, সচেতনতার কোনো বিকল্প নেই, এবং আমাদের স্বাস্থ্যও ভালো থাকতে পারে নিজেদের সচেতনতার মধ্যে দিয়ে। জি ধন্যবাদ আপনাদের দুজনকে, হাদিউল ইসলাম এবং মাহমুদুল হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ইসলামিক রিসার্চ এন্ড কালচারাল সেন্টারের পক্ষ থেকে আমাদের সাথে এই লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে বিদেশে আপনারা যেখান থেকে শুনছেন, আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা আশা করছি যে আমরা দ্রুত এই করোনা থেকে নিজেরা উদ্ধার, যেহেতু এটা চেষ্টা চলছে ভ্যাকসিন আবিষ্কারের, আমরা চেষ্টা করব যে নিজেরা যেন সতর্ক থাকার, এবং আমরা সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি করোনা থেকে আমাদেরকে যেন রক্ষা করেন, এবং যে পূর্বের যে পরিবেশটা ছিল এরকম পরিবেশ যেন আবারও ফিরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।